এই কেউ আনা লাগবে না, আমার কথা শুনেন। 4 মাসের ব্যাপার 3 মাস এই আপনি অফ হন। আপনি যেভাবে অ্যাগ্রেসিভ এইখানে, আপনি একা পাইলে মারে কি করবেন আমার বোঝা হয়ে গেছে। এটা আমার বোঝা হয়ে গেছে। ভাই মেনে নেন না একটু। উনি আমার একটা এখন শেষ কথা, আমার একটা হচ্ছে যে এটা তাদের যদি রোজগার থাকতো আমি ভিক্ষা করে খাইতাম, তাও খাইতাম না যে তারা আমার খাওয়াতে। এটা আমার স্বামীর সম্পত্তি। আজকে 4টা মাস আমি বাড়ি 3 বেলার জায়গায় 1 বেলা খাই। কারো বাসায় গেলে তরকারি দেয় তাহলে 1 পরসেলের ভাত রান্ধি, গ্যাসের চুলাটাও নাই। এখানে লেখা আছে আপনারা মাইট দূর করেন। আমি স্পষ্ট বলে দিলাম মার গায়ে হাত দেওয়া যাবে না। উনি যা করার করুন, কিন্তু আপনারা যদি এই ধরনের যদি হাতের কথা কর শুনেন যদি করেন খুবই খারাপ হবে। আমার সঙ্গে যাই হয়েছিল এই অবস্থা হইলে কুরবানি, আমি শুধু মা দেখে এখন পর্যন্ত একটা জবাবও উনি যাই করে ওনাকে থ্রেট করা যাবে না, ওনাকে হাত দেওয়া যাবে না গায়ে। হ্যাঁ, যদি ওনার কথাগুলো সত্য হয়ে থাকে এগুলা করা যাবে না। উনি যতদিন জীবিত আছে উনি ওনার ফ্ল্যাটে থাকবে। এই ব্যাপারে কোনো আপোষ নাই, এই ব্যাপারে কোনো লজিক আপনারা দেখাবেন। হ্যাঁ, আমরা দেখাই না তো। আর আপনারা প্লিজ মাকে কোনো ধরনের ডিস্টার্ব করবেন না ভাই, কষ্ট দিবেন না। হ্যাঁ, যদি কষ্ট দেন তাহলে আমরা খুব কঠিন ব্যবস্থা নিব এই ব্যাপারে। এই কাগজটা ধরো। সামনে দেন, আপনি দেখাই দেন একটু। আমি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রে আছি আর কি। হ্যাঁ, পরিচালক প্রশাসনে আছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আপনিই তো আন্টি, তাই না? আসসালামু আলাইকুম। কোনটা আন্টি, আপনার বাসা কোনটা? এই বাসা না? কয়তলায়? আসেন আসেন আসেন, আপনি আসেন। আপনি এখন কোথায় থাকেন বর্তমানে? বাসায় থাকেন না? আসেন। হ্যাঁ না, বসা লাগবে না। আপনারে ডিস্টার্ব করে কারা? ছেলেরা? এরা কোথায়? উপরেই আছে? কোথায় থাকে? ছেলে কয়জন? 2 জন না? তাহলে উপরে রুমটা দেখা তো দরকার, তাই না? আসেন আসেন। হ্যাঁ, কি এই ভাই আপনি আসেন, আপনি আসেন। আপনার নাম কি? কেমন লাগে শুনে লাগে এই যে এটা আমার ফ্ল্যাট, এখানে ছোট ছেলে থাকতো, আর এটা ড্রয়িং রুম ছিল। এটা এই যে ছেলে বাবা একদম যেটা সত্য কথা, হ্যাঁ সেটা বলতে হবে। হ্যাঁ, আপনার এই কাউন্সিলর সাহেব জানে এগুলা? হ্যাঁ, কাউন্সিলর সাহেব জানে? না, আপনার ছেলেগুলো আসুক আগে। হ্যাঁ, ছেলেগুলোর সামনে আসি। উনি কি ছোট? আর বড় ছেলে কোথায়? আপনার বড় ছেলে? ভাই আমি একটু কড়া ভাষায় বলবো, যে মা জন্ম দিয়েছে, ভাই বুঝেন কথাটা, ওই মা যদি ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দেয় সেখানে আমার আর মনে হয় না আর কোনো প্রমাণের প্রয়োজন আছে। কারণ আমরা দেখেছি যে এই ছেলেরা অপরাধ করে মা ডেকে রাখে, এটাই বাস্তবতা। ছেলেরা শত অপরাধ করতেছে, মা এগুলোকে ডাইকে রাখে, তাদেরকে সেভ করে। কিন্তু যে জায়গায় মা ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করতেছে, অবশ্যই আপনারা কোথাও না কোথাও আপনাদের ফল্ট আছে, এটা আপনাদের ব্যর্থতা আমি মনে করি। আপনারা এই বিষয়টা কি সমস্যা মা বলেন তো? আপনার কি করে এরা, কি বলেন আমাকে আপনি? সমস্যা হয়েছে এই যে এই ছেলের সাথে আমি আগের থেকে ছিলাম, আর ওই ছেলের বাবা মারা যাওয়ার পরে ও আলাদাই থাকে।
ওর সম্পত্তিটা আমার কাছে বিক্রি হয়ে গেছিল 2006-এ। তো এইটা আবার 14-তে আমি ওই সম্পত্তিটা ওরে দিছি। না না আমরা বসা লাগবে না। দিছি। আচ্ছা না একটু নিচে আচ্ছা আমরা না আমরা চাইছিলাম তাইলে একটা কাজ করি, আমরা নিচে গিয়ে কথা বলি, এটা ভালো হয়। নিচে গেলে আরো ঝামেলা বেশি। না না ঝামেলা বেশি না, না বসবো না কেন, আসেন আচ্ছা নিচে আসেন। আচ্ছা আপনার এটা আপনার ফ্ল্যাট তো? হ্যাঁ ওনার ফ্ল্যাটে উনি থাকবে, ওনার কোনো ধরনের ডিস্টার্ব করবে না বলে দিলাম ভাই। একটু করেন না ডিস্টার্ব করেন না, ঠিক আছে কেউ করে না। আচ্ছা আসেন আপনি নিচে আসেন। কে ডিস্টার্ব করবে? এই ইমরান এই ফ্ল্যাটটা ক্যামেরাতে নাও, এই ফ্ল্যাটটা ওনার, এটা ক্যামেরাতে নাও। উনি থাকবে ওনার ফ্ল্যাটে, ওনাকে কেউ যাতে ডিস্টার্ব না করে। এটার বিদ্যুৎ বিল কার নামে? আপনার নামে? বিদ্যুৎ আর কি এখন দেখেন টাকা না টাকা না বিচার শুরু হবে। আরে ভাই মরতে তো হবে তাই না? সমস্যা নাই, টাকা নিয়ে তো একটু- আরে ভাই মা না থাকলে তো বুঝবেন। মা তো থাকতে পারে, থাকতে পারবে প্লাটুন না প্লাটা মা জানি হোক, থাকুক। আচ্ছা ফ্ল্যাট কার আমি কাগজ দেখলেই বুঝবো। এদিকে আপনি যান। জানি হোক ভাই। ঠিক আছে মা থাকবে এটা তো আমি না করব না। জানি বাইরে বড় শুনতে দেওয়া হবে এটা আমি না করব। আপনারা যান। ভাই আসেন। আমি কিসের সাহায্য নামি আপনি আমি মানে আমার একটু পায়ে একটু প্রবলেম তো এই কারণে একটু ইয়ে করতেছি। ঠিক আছে শেষে আসুন। জায়গা হবে না 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 যাবে 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 তো নিচে। আম্মা আপনার কাছে কি বক্তব্য দিয়েছে সবকিছু আছে, আপনারা আলোচনা করবেন বুঝতে পারবেন না বলে বুঝতে পারবেন। একটা মধ্যে কিন্তু কথা বলে কথা বলবেন ঠিক না? আর এক হাতে তালি বাজে না। আরে ভাই স্যার তো দিব। আচ্ছা এই ভাই কই কাগজ, এই পেপারসটা কোথায়? আচ্ছা দাঁড়ান আমি একটা মিনিট আমার কাজ শেষ করে নিই, আমার নিয়মটা আমি শেষ করি। দাঁড়ান আমি আমি ডিসি স্যারকে একটু কৃতজ্ঞতা দিয়ে দিই। আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি ঢাকা জেলার কদমতলী থানার অন্তর্ভুক্ত শনির একরা নামক যে স্থানটিতে আছে। আমার সংস্থায় একজন ভুক্তভোগী মা অভিযোগ করেছেন যে ওনার ছেলেরা নির্যাতন করছে প্রতিনিয়ত। আমি বিষয়টা আমরা আমাদের সংস্থা থেকে আইজি মহোদয়কে অবগত করেছি এবং ডিসি ওয়ারি ওসি কদমতলী। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের আইজি মহোদয়কে এবং ডিসি ওয়ারি মহোদয়কে। বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আমি বিশ্বাস করি আমাদের পুলিশের সহযোগিতায় একজন ভুক্তভোগী মা ওনার ন্যায় বিচার ফিরে পাবে এবং উনি ভালোভাবে থাকবে। ওনাকে কারা ডিস্টার্ব করে সে যতই ক্ষমতাশালী হোক আর যাই হোক সেটা আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আমি এই বলে আপাতত বক্তব্য শেষ করছি, আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিব। আসসালামু আলাইকুম। ঠিক আছে আসেন একটু কথা বলি, আসেন এই যেখানে বসতে হবে। না না ঠিক আছে সমস্যা নেই। আমার প্রবলেম যে একটা ছোট ছেলে আর একটা বড় ছেলে। হ্যাঁ। একটা ডিভাইস দিবা? 2005-এ আমার স্বামী মারা গেছে। হ্যাঁ তো তখন ও ছোট ছিল, ওর বয়স 15 ছিল। ওই ছেলেটা মারা যাওয়ার পরে 2006-এ ও ওই সম্পত্তিটা মানে সে এখন সে সম্পত্তি সে পানা। তো ওই সম্পত্তি বিক্রি করার লাগে সে আমারে অনেক চাপ দিচ্ছিল। আমার কাছে টাকা পয়সা ছিল না দেওয়ার মতো, আর আমি নিতেও চাইছিলাম না। পরে লাস্টে ওই সম্পত্তিটা অনেক ছোটো, যদি নেয় জানতাই বিক্রি করে আমি এনে থাকতে পারবো না। পরে বিক্রি করলো আমি ভুল দাম পাইবো না। তো তখন আমার মেয়েরে করলাম যে সম্পত্তিটা নিয়ে, তখন হ্যাঁ একটা দাম কইছিল 1.5 লাখ। আমার দাম কম ছিল, যাই হোক 1.5 লাখ টাকা। পরে আমি বললাম যে তুই নিলে তাও তো আমি পরে আর নিতে হলে নিল, আর নিলে আমি যতদিন থাকতে পারবো। আর বেচলে পরে একটা ওই বোন চিনি, আমার কাছে যেহেতু টাকা নাই। তখন ওই ছেলে আবার আমারে কইলো যে তুমি রাখো। আমি বলছি আমার কাছে তো টাকা নাই। তখন ওর একটা গহনার বাক্স ছিল আমার, যাই হোক ওর কিছু গহনা ছিল, এটা আর আমার কাছে মিলাই টিলে আমি ওর জায়গাটা একটা লোকজন নিয়েই একটা দাম ধরছিলাম তখন। তো ওই দামটা ধরে আমি এই সম্পত্তিটা রাখছি। রাখার পরে সে তো আর সম্পত্তির মালিক না। এরপরে মধ্যে মধ্যে আসে যায়, টাকা পয়সা দিয়ে এইভাবে চলতেছিল। মাঝখানে অনেক অঘটন ঘটছে, এগুলান আমি আমার এর আগের বক্তব্যে বলছি। তো এরপরে এই ছেলে বিয়ে করছে 2014 সালে, এই জায়গাটা আমি ডেভেলপারে দিছি। দেওয়ার পরে ও তখন দেশের বাইরে ছিল, তো ওর সাথেই থাকতাম। তো 14 সালে আমি মনে করলাম যে যেহেতু ও আমার ভরণ পোষণ দিতেছে, ও থাকতেছে, আবার আমার ডেভেলপার যতদিন ছিলাম বাসা ভাড়া তো আমার ছিল না, দিছি। তা আমি ওর সম্পত্তিটা যেটা ওর ভাগটা, এটা আবার আমি হেরে লেখা দিছিলাম। হ্যাঁ ওনাকে লেখা দিছিলাম। মানে এই ফ্ল্যাটের হিসাব কাগজপত্র আছে মানে ছয়টা। মেয়ে একজন। হ্যাঁ একটা ইঞ্জিনিয়ার হিসাবে মেয়ের একটা ফ্ল্যাট, আর ওই যে ছেলের মানে দুইটা করে দুইজন, তো ওর বাগলে 4টা হয়ে যায় ডাবল ওরটা। তার নিচে আবার দোকান আছে, এটা আলাদা, এটা ফ্ল্যাটের সাথে সংযুক্ত না।
তখন পরে আমি এমনি একটা হিসাবে করে ওই মেয়ের 7 তালাটা দিছি, আর উপরে হয়েছে 3টা ফ্ল্যাট, 10-এ একটা, 9-এ হয়েছে 2টা, আর 9-এ 2টা, আর 7-এ একটা, আর 6-এ একটা, না 5-এ আর নিচে 6টা। তো এই 6টা 7 তালাটা মেয়ে বুঝাই দিয়েছি, মেয়ে এটা খাইতেছে আর দোকানটা হয়ে খাইতেছে। এর লগে আমি থাকতেছি, মধ্যে মধ্যে আসে আমার হানা দেয়, দিলে আমি দেই, একটু কিছু ডিস্টার্ব করে ই করি, এরকম করে কয়েকবার তারা জেলও দিছি। মানে আপনি কি বলেন না? আমি প্রতিবেশী। আচ্ছা, আপনারা জানেন এই ঘটনাগুলো? জি আমরা জানি বিষয়টা। লাস্টে অনেকবার তারে আমি জেলে দিছি, আবার বাইর করি, মায়া লাগে, টাকা পয়সা দেই। ওই যে তার মেয়ে আছে এখানে, মেয়ে আছে বড়। ফোন করে সেদিন রাত্রে বললেন যে আপনি গলা চেপটা ধরে মারতে, এই যে এই ছেলে, ওই যে এটা হয়েছে পরে, এইবার তখন কয়েক জেলেতে বাড়িলো, বাড়ার পরে আমি দেখছি যে আর ওর কত জেলে দিব, ওর ছেলে মেয়ে টানো লাগে, এই বয়সে আমি টানতে পারবো না। তখন আমি এলাকার 2-3 জনকে বলছি যে ওরে একটা ব্যবস্থা, ওর একটা ফ্ল্যাট দিয়ে দেয়, হোক ও থাকুক এর ছেলে মেয়ে নিয়ে। হ্যাঁ, আমি তো বাবুর অনেকগুলি দিছি, এটা আপাতত দিয়ে দেখ, আমার যে ফ্ল্যাটটা সেটা আমি পরে মরলে টলে ও ওইটা হেরা নিব না, রিবাও ভালো অবস্থা আছে, হেরা তো আমি দিছি, ওই এটা থাকবো। এখন আপাতত চলতে, এখন পরে এটা নিয়ে একটা থানায় একটা বৈঠকে যাওয়ার পরে ওরা ওর বউ কইতেছে যে না, ওদের ফ্ল্যাট দেওয়া যাবো না, মাসে 10,000 টাকা দিয়ে দিব, ফ্ল্যাট দিলে এনে হ্যাঁ ডিস্টার্ব করবো। ওইটাই রাজি হয়েছে। হ্যাঁ, তো এইটাই কত হয়েছে, হ্যাঁ ওইখানতে আইসা 2 দিন পরে হ্যাঁ কয় কি আমি ফ্ল্যাট ছাড়বো না। কি লেগা? ওই ফ্ল্যাট আমার, তুমি তো আমার অংশ তুমি বাবুরে লেগে দিছো, এখন তুমি বাবুর লগে থাকবা, খাইবা, ভরণ পোষণ বাবু দিব, আর এইটার ভাড়া আমি নিয়ে যাবো। আমি এনে না থাকলেও এটার ভাড়া আমি নিয়ে যাবো, আর এটা আমার লেখা দিতে হইব। এখন পরে তুমি না দিলে কদিন পরে যদি তুমি বিক্রি করে নাও, তো ওইটা নিয়ে রাত্রে আইসে একদিন আমার উন্না দিয়ে এরকম পেঁচাই ধরছে। আবার এই যে হাতের মধ্যে দাঁকের এরকম নাই, হাত মুসরাই ধরছে, হাত সেও মুসরায়, সে আমার হেলমেট দিয়া হেবারিছে। হ্যাঁ না না, ছোটটাও রয়েছে আসলে। ও ওইটা ছোট, আপনার ভাই হ্যাঁ আর আপনার ভাই উপরে আছে। ওইটাই আবার হ্যাঁ আমারে একদিন ওই যে ছেলেটার মুসলমানি করে বাড়িতে আনছি, এটা হ্যার বউ দিব না, তা হ্যাঁ ছিল না, হ্যার বউ ছিল না, তা আমি কইছি কয়েকদিন করাইয়া ওর গাটা শুকাইলে ওর আমি দিয়ে দিব, ওর বাবাই করে না, ছেলেটা মুসলমানি মাদ্রাসায় দিছি। এটা লেগে সে আমারে ঘর থেকে কয়েকবার বাইর করছে, তাই না হেসরাইয়া, মানে ওরে বাইর করে দিতে হইব, তাই না। এর আগে একদিন হ্যার ছেলে বউ হয়েছিল, হ্যার বউ আর হ্যাঁ অত্যাচার রাখবো না তাদের, কারণ আরেক বাসায় নিয়ে রাখছি। তারপরে ওই দিনও সে আমারে ওরতে হেসরায় বাইর করে তালা দিয়ে আবার ভিতরে ঢুকায় রুমে, মানে এই যে এই ছেলে, হ্যাঁ এই ছেলে অনেক হাতে দইরা হেসরায় বাইর করছে। এরপরে আবার কেরোসিন নিয়ে টান্দা আগুন নিতে যায়, আগুন লাগাই দিয়ে যাইব। পরে আমি দৌড়ে খালি পায়ে থানায় গেছি, থানার থেকে পুলিশ আনছে, এই সময় যে হেরা ছিল, পুলিশ হয়েছিল। আর পরে এগুলি শুনছে, শোনার পরে ওই লাস্টে আবার হ্যাঁ আমার কইছিল যে আমার লগে থাকবো না, হ্যাঁ বউ আগেরতেই থাকবো না। এই দুজনের ছবি নাও, ভিডিও নাও দুজনের, যদি ওনার কিছু হবে এই দুজনে ঢোকামো ভিতরে, যা করা লাগে। ওরা আগে ছবি নাও, এই দুজনের ছবি নাও। হ্যাঁ, তারপরে ওর বউ আমার সাথে খাইবই না, থাকবই না। লাস্টে হ্যাঁ বলছে যে আমারে আলাদা ওই এনে সালিন আছে, হ্যাঁ গিয়ে বলছে, থানায় বলছে যে আমার ফ্ল্যাটে আমি থাকবো, এক ফ্ল্যাটে, আর সেটা 3 তালা না 5 তালায় থাকতে হইব, আর আমি 2 মাসে 20,000 টাকা দিয়ে ফ্ল্যাট দিব না। সালিন আমার বলছে, থানায় গেছে, আমি কইছি না, আমি 3 তালা ছাড়তে পারবো না, আমি নামাইলে আমার লাস্টটা নামাইতে হইব, আর 3 তালা আমি জিনিসপত্র লিয়ে উঠছি। আর এই বাড়ি নিয়ে বলুক এখানকে এলাকায় অনেক যুদ্ধ আমি করছি, আমি আইজি ডিআইজির বাসায় পর্যন্ত গেছি, এই বাড়ি তারা বুঝ যায় ঠিক মতো আমার দিতে চায় নাই। ফ্ল্যাট দিছিল 4.5টা, আমি যুদ্ধ কইরা এদের সাথে 20টা লোকের সাথে আমি লইরা এই ফ্ল্যাট নিচ্ছি। বরণ পর্যন্ত আমার ফ্ল্যাটের টাকা তো কম ছিল না, আমার কাছে অনেক টাকা ছিল। এই 1 বছর আগেই আমার কাছে 5 লাখ টাকা ছিল হজ করে আসার পরেও, এই 2 লাখ টাকা তারে দিছি ব্যবসা করার লেগে, সে নিচ্ছে, সবাই জানে, জানোস না তারা সবাইটা। 2 লাখ টাকা দিছি, 2 লাখ টাকা দিছি, হ্যান থেকে আমি নিয়ে 1,50,000 টাকা রয়েছে এর কাছে ব্যবসা এখনো। দেশের জমিন বিক্রি করছি, এখন আজকে 5 মাসের মধ্যে এর সাথে আমি ঠিকই খাইতাম, ও যা দিত আমার কোনো অভিযোগ ছিল না। আমার
প্রয়োজন হইলে আমি ভালো লাগছে খাইছি না খাইছি না, কোনো অভিযোগ নাই আমার, আমি অভিযোগ করি নাই কিছু। আমি কারণ এই বয়সে আমি কোথায় যাবো, একটা ফেস কিনতে হলে তো বাইরে যেতে হয়, আমার অসুস্থ হইতে পারে, বাধ্যই হয়ে আমি এনে থাকি, কারণ এর সাথে আমার থাকা সম্ভব নয়। আমার একদিন প্রথম বাড়িতে বলে আকাশে বসে জিজ্ঞেছিল যে আপনি আপনার বড় ছেলের সাথে থাকবেন, আমি কি না, আমি ওর সাথে থাকবো না, আগের থেকে আমি নিষেধ করে থাকবো না, আমি এর সাথে থাকি। যাই হোক, আমি যত অত্যাচার হোক আমার থাকে, এই বয়সে আমি একা থাকতে পারবো না। আরেকবারও হ্যাঁ আমার এরকম করছে, ওর থানায় বিচার করে দিছে যে আমার 10,000 টাকা দিব মাসে, আর আমার থাকুন তার ভরণ পোষণ দিব। ওইটা সে মাইনা নিছে, মাইনা নেওয়ার পরে আমি আবার হ্যাঁ আলাদা বাসা গেছিল গা, পরে আবার মিলে টিলে দিছে, আসছে, আসার পরে এগুলো নিয়ে কথা না, কথা রয়েছে তার ছেলের আমি আনছি। এরপরে এর বউ থানাতে গেছে, হ্যাঁ বউ আসতে পারবো না, হ্যাঁ বউ আমার বাড়িতে চাইতো না, হ্যাঁ চাইতো না, এর ছেলে মেয়ে চাইতো না। ওখানে আবার একজনে প্রশ্ন করছে, কয় আইব না, এটা আবার কোন কথা, এর সাথে যাইতেই পারে, এখন আইতে পারবো না। তারপর আমি থাকতে চাইছি, তারপর আমি গেছি এর লগে থাকবো। তো লাস্টে হ্যাঁ করছি কি, ওই যে ছেলের মুসলমানি করে না, হ্যাঁ গেছে গা, এই ফাঁকে হ্যাঁ এই সব বাসায় ঢুকছে, ওই যে ওই রুমটা, ড্রয়িং রুমটা খালি, ওরা ওই সময় খাট ছিল, খাটের মধ্যে। আপনাদের একটু ব্রেক করি। এই আপা, এই আন্টি যে আপনার মা কথাগুলা বলছেন ঠিক এগুলা? তাই আচ্ছা, আপনার এখানে ফ্ল্যাট কি একটা আপনার আছে এখনো? ওই যে আমি 3 তলায় যেটা থাকি, যে বিল্ডিং এ আমরা গেলাম, ফ্ল্যাটটা এটা কার? এটা 3 তলাটা, মানে প্রথম তো একটা ফ্ল্যাট আমার পুরো বাড়ির মধ্যে, আগে সবচেয়ে আগে আমার এই ফ্ল্যাটটা বুঝাই দিছে। আমাদের মধ্যে যেমন কোনো এরকম মটন হয় না, কারণ হ্যারি তো 4টা, আর আমার একটা ফ্ল্যাটের মধ্যে ওই হিসাবে আমি এই করে নিয়ে আসছি, এটা হিসাবে একটা ফ্ল্যাটের সাথে আমার অঙ্কে একটু কিছুটা কম পাই। তো কম পাইলে আমি তো তারা পুরো একটা ছেলের সম্পত্তি তারা দিয়ে দিছি, আবার সে দোকানও খায়, মেরে দিয়েছে। তা আমার একটা ফ্ল্যাট, আমি বলছি আমার একটা ফ্ল্যাট, এটা মানে একটা ফ্ল্যাটে থাকে, এখন আমি 3 তলায় থাকি। হ্যাঁ আমার এখন কয় আমার 3 তলা দিব না, 3 তলা দিব না, দোকানও দিব না, 5 তলা তার, 3 তলা তার, দোকানও তার, আমার 10 তলায় দিব। আবার এখন যদি আমি মানি, এটা 300 টাকা দামে স্ট্যাম্প করে দিলে সে আমার মাসে 15,000 টাকা দিয়ে ভরণ পোষণ দিব না, দিব না। 3 তলা, দোকানও তার, দোকানের দাম কিন্তু ফ্ল্যাটের সাথে 9-10 গুণ, দোকানেও কিন্তু আমার অংশ আছে, ওই আমার মেয়ের অংশ আছে, আমার মেয়ে ওই ফ্ল্যাটটা পাইয়া ও কিছু অংশ পায়। তো এগুলি আর তো ভাই বোনের ব্যাপারে আমি খালি আর একটা ফ্ল্যাটই দিছি, এইটাও হ্যাঁ আমি সন্তুষ্ট না, আচ্ছা আরো চাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই যে ফ্ল্যাট বা আপনার দোকানের মার্কেট, এগুলো তো আপনার আঙ্কেলের সম্পত্তি। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেলের সম্পত্তি এরা পাইছে কি রেজিস্ট্রি করা দেওয়া হয়েছে না পৈতৃক সম্পত্তি? পৈতৃক সম্পত্তি হিসেবে। পৈতৃক সম্পত্তি, তার আপনি তো সব জায়গায় দোয়ানি পাবেন। হ্যাঁ, দোয়ানি পাবেন না। এরপরে হলো এদের আপনি মা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যখন ওই যে ফ্ল্যাটগুলো আপনাদের কি মানে যেগুলো ভাগ করা হয়েছে, হ্যাঁ ডিস্ট্রিবিউট যখন করা হয়েছে, তখন কি কোনো রেজিস্ট্রি হয়েছে? না না, রেজিস্ট্রি হয় নাই, রেজিস্ট্রিবিউট হয় না, এটা এখনো বাড়ি বুঝায় দেয় নাই, যার জন্য রেজিস্ট্রি হয় না। ডেভেলপারের কাছে, হ্যাঁ ডেভেলপারের কাছে একটা আমার মানে এত ফ্লোর আমি পাই হিসাব কইরা, মানে যেহেতু ডেভেলপার মাপে জায়গা মাইপা ডেভেলপার ইঞ্জিনিয়ার যে মাইপা একটা করে দিছে। আচ্ছা আন্টি, আপনি এবার একটু আমার একটা এখন শেষ কথা, আমার একটা হচ্ছে যে এটা তাদের যদি রোজগার থাকতো, আমি ভিক্ষা করে খাইতাম, তাও খাইতাম না যে তারা আমার খাওয়াতে। এটা আমার স্বামীর সম্পত্তি। আজকে 4টা মাস আমি বাড়ি 3 বেলার জায়গায় 1 বেলা খাই, কারো বাসায় গেলে দরকার দেয় তাহলে 1 কোর্সেলের ভাত রান্ধি, গ্যাসের চুলাটাও নাই, ও গ্যাসের চুলাটা বিক্রি করে লেছে। হ্যাঁ, গ্যাসের চুলাটা বিক্রি করেছে। এই যে আরে মানুষ আছে বলু, আরে ভাই মার সাথে বিবাদী কোনো কথা? হ্যাঁ, আগে শুনতেই না, আজকে কয়েকদিন যাবে। আর ওর যে টাকাটা এখনো কয় আমার কাছে অনেক টাকা আছে, ও যে আমার টাকাটা নিয়ে গেল, আমি লাস্ট টাইম 5,000 টাকা সেই যায় না। আবার দেশে একটা সম্পত্তি বিক্রি করছি, ওটা আমার স্বামীর কিছু ঋণ ছিল, ওই টাকাটা আমি বলছি এটা কেউ নেওয়ার দরকার নেই, ঋণ দেওয়া হইব, বাকি যেটা থাকে মসজিদ মাসে দেওয়া হইব, এটা কই টাকাটা আনছে। তো এনতে বাক করে মেয়ের বাঘটা মেয়ে নিছে গা, ওরটাও নিছে, আর আমার 1 লাখ দিছে। তা আমি 1 লাখ আর হিসাব করি না, কারণ এটা তো আমি দানি করে দেবো, ওই টাকাটা আমি তার কাছে দিছি। দেওয়ার পরে কিছু ঋণ দেওয়া হয়েছে, আর কিছু মসজিদ মাসে দিয়েছি, এখন 30,000 টাকা আমার হিসাবে, আর 25। দেখ এই টাকাটা আছে, সেই টাকাটা আজকে 5টা মাস রোজার ঈদের পরের থেকে আমার 1টা টাকা সে দেয় না, ফ্ল্যাটের ভাড়াও দেয় না। আপনি আপনার ফ্ল্যাটে থাকবেন, ছেলেরা নিয়ম অনুযায়ী ভরণ পোষণ দিবে, এই তো চাওয়া, যেটা নিয়ম আছে, তাই না? ছেলেরা ভরণ পোষণ, এই ছেলের তো কোনো সম্পত্তি নাই এনে, ছেলেরা মানে কি, ছেলের মেয়ে তো হ্যাঁ সম্পত্তি আমি তারে দিছি। হ্যাঁ, তো হ্যাঁ সে বিক্রি করে লাইছে সম্পত্তি, সেটা কিনে নষ্ট করে ফেলছে। হ্যাঁ, এরপরে হ্যাঁ আমার ভরণ পোষণ দিব, খালা কিনছে, হ্যাঁ ওইভাবে আমি তার এটা দিছি। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমার অংশটা আমি তার এক সময় তার দিয়ে, এখন দিলে তাই বাচ্চা লাগবো, হ্যাঁ রাখবো না। তা আমি মরলে ওই জিনিসটা আমি আচ্ছা, এবার আমি
ওনাদের বক্তব্যটা একটু শুনি। হ্যাঁ বলেন তো ভাই। আরে দুনিয়ার যদি সব হিসাব করতে যান, ইসলামিক আইনের তো যখনই মার ওয়াইফের বিচার হয় তখন আসা পড়ে ইসলামিক ব্যাপার। আচ্ছা, এটা আমি হাতে রাখি, সমস্যা নেই। উনি যেটা সম্পত্তির কথা বলতেছিল, ওইখানে সম্পত্তির মধ্যে প্রায় অর্ধেকের বেশি টাকা আমারই ছিল। যেমন আমার যেমন গয়নার একটা ব্যাপার ছিল, এখানে সবার গয়না পাইছে। এটা হচ্ছে আম্মার মুখের কথা। এই আম্মা বড় ভাইয়ের 74 গড়ি গয়না দিচ্ছে, 74 গড়ি গয়না আমার বড় ভাই নষ্ট করছে। আমার আম্মার মুখের কথা, আমার বোনের বিয়ের সময় অনেক খরচ করে বিয়ে দিয়েছে, 4-5 লাখ টাকা খরচ করে হয়েছে। সেই 97-96 এটা আমার মুখের কথা, আমার কাছে কিছু বল না, আমি তখন ছোটো। ইভেন তাকে 14 গড়ি গোল্ড দিচ্ছে। আর আব্বা মারা যাওয়ার পরবর্তীতে আমার জন্য 6 থেকে 7 গড়ি গোল্ড এটা আমার জন্য রাখা হয়েছিল। ইভেন ভাইয়ার যখন আপনার সম্পত্তিটা যখন রাখা হয়, বলেন, আপনি বলেন। আচ্ছা, এইটাই বলেন। ইভেন ভাইয়ের যখন সম্পত্তিটা রাখা হয় তখন ওই সময় ওই সম্পত্তিটা বিক্রি করা হয়েছে। ইভেন তখন আমাদের দেশে আরেকটা জায়গা বিক্রি করেছিল, ওইখান থেকে আমরা কিছু টাকা পাইছি। যেহেতু তখন একসাথে ছিলাম, ওই টাকাটা সমস্ত টাকা একসাথে করলে যদি আপনি যে টাকা সম্পত্তি বিক্রি করেছে ওই সময় অলরেডি দেওয়া হয়েছে। এক দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন বাইরে ছিলাম আপনার এটা রেজিস্ট্রি করা হয়তো, যেহেতু নিজেদের ব্যাপার। আপনারা জানেন যে রেজিস্ট্রিতে অনেক কিছু থাকে, অনেক টাকা পয়সা আপনি মানে এটা কী বলে, রেজিস্ট্রি ফি আছে, অনেক কিছু ফি দিতে হয়, যেহেতু নিজেদের সম্পত্তি। আর ওই সম্পত্তি তখনই বলা হয়েছিল, এটা আমার বোনও জানে যে তখনই বলা হয়েছিল সম্পত্তিটা আমাকে দেওয়া হবে পরবর্তীতে। আমি যখন বিদেশে গেছি, আমার হজের জন্য যে টাকা পয়সা আমি হজ টজ করাইছি। ইভেন আকাশের এখানে মানে আমাদের যে ডেভেলপার সাহেব আছেন, উনি আমাকে 10 লাখ টাকা দিয়েছে ডেভেলপার সাইনিং। মানে এটা আমরা জানি না, এটা আমি তখন জানি যখন আমি সাইনিং করতে গেছি, কারণ আমি তখন বিদেশ ছিলাম। যখন মানে কথাবার্তা হয়েছে, আমাদের বিল্ডিং ফান্সে, ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু জানি না। আর জায়গার কাগজপত্র যেহেতু আমি বাইরে, আমি মোটামুটি আমার লাইফে প্রায় 12 বছরই বাইরে, ঠিক আছে। আমি আসলে জায়গা ব্যাপার কোনো সময়, এগুলো সবসময় আম্মা সবসময় দেখতাম, জায়গা ব্যাপারে কোনো কিছু জানতাম না। তো ওইখানে যাওয়ার পরে আমি যখন সাইন করতে যাবো তখন দিচ্ছি ওইখান থেকে 10 লাখ টাকা এটা সাইনিং মানি হিসেবে নেয়। আচ্ছা, টাকার কথা আমি জানি না, যাক, যেহেতু আমার সম্পত্তি ওইটা দিয়েছিল, আমি ওই হিসাবে সাইনিং মানিও আমি নেই নাই। ইভেন আমাদের জমিতে প্রায় আজকে 8 বছর ধরে কেস চলতেছে। কেসের অনেক সময় কেস স্টার্টিং থেকে জমি রেজিস্ট্রি থেকে অনেকগুলো বড় অঙ্কের টাকা লাগছে। 60,000 একবার লাগছে, 1.5 লক্ষ টাকা একসাথে দিছি, 60,000 দিছি। আমি যখন দেশে আসছি 40,000, আমার এগুলো বড় অ্যামাউন্ট মনে আছে। প্রত্যেকবার কেসের যত হাজির আছে এই পর্যন্ত যা আছে আমি দিছি, ঠিক আছে। আমাকে বলছিল যে দোকান নিচে একটা দোকান হইব, দোকানটা এটা তোর নামে থাকবো, উপরে ফ্ল্যাট যার মতো পরবর্তীতে ভাগ করা হবে। তখন আর ফ্ল্যাটের কথা হয় নাই। তা আমি যদি দোকান জানি, এই কারণে কেসের যত টাকা পয়সা কেসের টাকা আমি দিছি, কারণ কেসে আমার প্রায় 5 থেকে 7 লাখ টাকা দিছে। আমার ভরণ পোষণ দেখেন, ভরণ পোষণ কিন্তু সাইনিং মানি থেকে টাকা থেকে দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস করেন সাইনিং মানি থেকে কোনো টাকা দেওয়া হয় নাই। তারপর আপনার রয়েছে, আমি ওই ফ্ল্যাট আসছিল, আমি ফ্ল্যাটে প্রত্যেক মাসে বিদেশে থাকা অবস্থায় 30,000 টাকা দিয়েছি। নাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, যতদিন আমি মোটামুটি বাইরে ছিলাম, মাঝে মাঝে তো 2-1 মাস আমার সমস্যার কারণে হয়তো মিসিং হইতে পারতো, ওই সময় আমি টাকাগুলো দিয়ে গেছি। ইভেন আমি যখন বিয়ে করার পর থেকে যখন আমি একবার বাংলাদেশে আসা শুরু করছি, এরপর থেকে সমস্যা রয়েছে। আমার ওয়াইফের সাথে বনি বানে না, আমার সাথে বনি বানা হয় না। উনি আপনাদের বক্তব্য বলছে যে উনি এলাকায় কি ওর কাছে বিচার পায় নাই। দেখেন, এলাকায় উনি প্রথম বিচার আমার বাসা থেকে 3 তলা থেকে বের করছে। তখন ছিল করোনার সময়, আমার হাতে কোনো টাকা ছিল না, যেহেতু বাইরে থেকে আসতাম, ওই সময় কোনো টাকা পয়সা ছিল না আমার কাছে। করোনার সময় আমি 3 তলা থেকে লাস্টে কী করবো, এখন ফ্ল্যাট ভাড়া নিতে গেলে টাকা লাগে, কারণ ওই সময় আমি শুধুমাত্র দোকান তো তখন ছিল না, ওই যে করোনার কারণে দোকান বন্ধ ছিল, দোকানের ভাড়া আমি পাই নাই। উপরের ফ্ল্যাট চলে গেছে, ফ্ল্যাটের ভাড়া ঠিক মতো পাই না। ফ্ল্যাটের ভাড়া পরে 4-5 মাস পরে, এর মধ্যে 2-3 মাসের ভাড়া আমি পাই নাই। শুধুমাত্র 5 তলা তখন ভাড়া পেতাম, দোকান ছিল বন্ধ, দোকানের ভাড়া দেওয়া হয় নাই। তখন আমি কষ্ট করে 9 তলা, তখন লিফট হয় নাই, 9 তলার কোনো ফ্ল্যাটে তখন ভাড়া ছিল না, 10 তলা তখন কমপ্লিটও হয় নাই। তখন কষ্ট করে আমি গেছি, আর বলে যে বিচার পায় নাই। বিচার পায় না কীভাবে, তাহলে আমার 3 তলা থেকে বের করছি কীভাবে বিচার না পাইলে? তখন তো আমার বড় ভাই ছিল, এলাকার এসে রজব আলু বাবু সাহেব আছেন একজন, আর আমাদের যে ডেভেলপার আকাশ সাহেব, আর এখানে ছিল আপনার মেম্বার, প্রাক্তন মেম্বার আর কি, আমাদের দুনিয়া ইউনিয়নের প্রাক্তন মেম্বার ছিল, উনিও সাথে ছিল। ওনারা আমাকে বিচারে একটা কথা বলতে দেয় না। আমার মতো এরকম আপনাদের সামনে যেরকম বলছে, এরকম বানায় কথাগুলো বলছে, একটা কথা আমার বলতে নাই। কথা সে আমার বলতেছে, তুমি 3 তলা ছেড়ে দিবে, তুমি কোন জায়গায় যাবে, এটা তোমার ইচ্ছা। পরে আমি বাধ্য হয়ে সেই 9 তলা উঠছি, এবং 9 তলা আমি 1.5 বছর ছিলাম। 1.5 বছরের কারণে আমার পায়ের পিছনে আমার না হলে 50 থেকে 60,000 টাকা নষ্ট হয়েছে, কারণ 9 তলা আমার ব্যয় উঠতে দাও। আমার ওয়েট বেশি, ডাক্তার বলছে আপনি ওয়েট কমান, আপনার ওয়েটের সমস্যা স্যার, আপনি সিঁড়ি বেবেন না। পরে লাস্টে ওইখান থেকে যাওয়ার পরে আমি চলে গেলাম এসে, মানে আপনি ওইখানে আরেকটা বাসায়, আমি তখন 3 তলা একটা ভাড়া নিলাম, যে আমার তো পায়ের অবস্থা খারাপ, যেহেতু থাকতেইব। এর মধ্যে করোনা যখন কেটে গেছে, তখন আমি বাসাগুলো ভাড়া দেওয়া শুরু করছি। এখন আমার আম্মা দেখছে যে এখন ভাড়াগুলো আমি বাসা দিতেছে, এখন তো আমি শান্তিতে, আমার তো মোটামুটি অবস্থা ভালো হয়ে গেছে। আরে ভাই, উনি কি নিয়ে কাউরে দিবে? আপনি কথা শুনেন, বুঝতে পারছেন? না শুনেন, কথাগুলো শুনতে তো হইব আপনার, ঠিক আছে। যখন গেছি তখন কি করছে, তখন থানাতে ইন্নুর ভাই একজন লোক আসলো, আমি মনে করি যথেষ্ট ভালো মানুষ। ওনারে বইলা দিয়ে আইসা উনি আমার প্রথমে আমার দোকানের ভাড়া বন্ধ করেছে। এখন আপনি বলেন, আইনে কি নিয়ম আছে ভাড়া বন্ধ করানোর?
উনি ওনাকে নিয়ে এসে প্রথম ভাড়া বন্ধ করেছে। তারপরে কি হয়েছে, আমার বোনের সাথে আমার কথাবার্তা হয়েছে। আমার বোন কি করছে যে 7 তলার ভাড়া তো আমার দিতেছে না। তো আমার বোন 7 তলার ভাড়া যখন আমার, যেহেতু আমার বোনের ফ্ল্যাট এটা, আমার বোনের তখন 7 তলার ফ্ল্যাট ভাড়া হয়েছে, এখন তো আম্মা এখান থেকে কোনো কিছু করতে পারতেছে না। তখন পুলিশে করছে যে ঠিক আছে আপনারা থানায় আসেন। থানায় আসার পরে উনি মীমাংসা করে দিল যে উনি তো 10,000 বলছে, 10,000 মীমাংসা করেন যে আপনি আপনার 8,000 টাকা দিবেন আপনার আমার প্রত্যেক মাসে, আর ভরণ পোষণ যা হয় আপনি দিয়ে দিবেন, আমি চাই আপনার একসাথে থাকেন, ঠিক আছে। এই পর্যন্ত কত কোনো সমস্যা নেই, আমি 8,000 টাকা দিয়ে আসছি। ইভেন যখন লিফট হয়ে গেছে 10 তলা, আমি ভাড়াও ফুল দিয়ে দিয়েছি, ওইখান থেকে আমি 11,000 টাকা ভাড়া পেতাম। ওই 11,000 টাকা উনি বলেও নাই, ওই ভাড়া তো দিতাম। ইভেন ওই টাকা দেওয়ার পরও তার মেডিকেল খরচ যখন যেটা দরকার হয় এটা খরচ দিচ্ছি। এক, আমার বড় ভাইয়ের বাচ্চা স্কুল থেকে 9, আগে তো খরচ দেওয়া হয়েছে, আগের হিসাবে তো আমি ছিলাম না, যেহেতু আগে আমি খরচ দিচ্ছি ওইটাও বাদ দিলাম। 9 থেকে 10 মোটামুটি যতটুকু পড়াশোনার বাবদ, আমি খাবার বলবো না, পড়াশোনার বাবদ সব খরচ আমি দিছি। এরপরে যখন মেট্রিক পরীক্ষা দিচ্ছি, আমি যদি মেট্রিক পরীক্ষা পাস কর, আমি ভালো থাকে না থাকে আমি তোর নিয়ে আসবো এখানে, আমি তোর পড়াশোনা করবো আমার দায়িত্বে। শুনেন, একটা মানুষের পড়াশোনা করলে হয় না, দায়িত্ব অনেক কিছু আছে। তারে পড়াশোনা করতে হবে, তার কাপড় চোপড় দিতে হবে, খাবার দাবার দিতে হবে, ইভেন কি তার বিয়ে শাদী দিতে হবে, দায়িত্ব তো এটা, সবগুলো দায়িত্ব আমি নিচ্ছি। তার যখন মেট্রিক পরীক্ষা দেওয়া হয়েছে তখন আমার ওয়াইফই বলছে যে ও মেয়েটা ওইখানে গ্রামে কী করবো, গ্রামে তো ভবিষ্যৎ নষ্ট হবে, গ্রামেও থাকতে পারে না। আমি নিজের দায়িত্ব নিয়ে আসছি। আমার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, আমি যদি আমার আম্মার ভরণ পোষণ দিতাম, আমি যদি আমার ভাতিজির ভরণ পোষণ দিতাম, আমি আমার আম্মার ভরণ পোষণ কেন দেবো? ভাই ব্যর্থ সমস্যাটা কোন জায়গায় এটা ফাইন্ড আউট করেন আপনারা। সমস্যা কথা বলতে দুই বলছি, ভাইয়ের তাহলে একটা কথা শুনেন, সমস্যা কোন জায়গায়, আমার সমস্যা কোথায় আপনি বলবেন না। আমি আরো বলা আছে, আচ্ছা, আমি বড় ভাইয়ের কথা একটু তখন শুনি। আমার কথা শেষ করতে হবে, কারণ এখানে বলা আছে তাই। তখন আমার ভাতিজি এখানে আসলো, ওর কলেজে ভর্তির বাবদ আম্মা কিছু টাকা দিছিল, ওর বেতন, তারপরে সে শুধু বেতন দিল না, টিউশন ফ্রি, কাপড় চোপড়, ভর্তির যত বই খাতা থেকে শুরু করে যা আছে মোটামুটি টাকা পয়সা যতদিন পারছে আমি ছিলাম, যতদিন এই বাসায় আমি প্রতিদিন সময় দিয়ে গেছি। তারপরে কি করলো, ওই যে বড় ভাইয়ের ছেলে যেখানে আসলো, আচ্ছা এখানে একটা অকারেন্স হয়েছে, আমি অকারেন্সটা এখানে বলতে যেতেছি না, এই অকারেন্সটার কারণে আমার ওয়াইফ আমার বড় ভাইয়ের ছেলেটা আসাটা এখানে পছন্দ করে না। আর যেহেতু আমি এখানে রাখছি, একটা বাসার ভিতরে মেম্বারের একটা ব্যাপার আছে, একটা ফ্ল্যাটের ভিতরে আমরা 4 জন, আমার বাচ্চা সহ, আমার আম্মা একজন, আমার ভাতিজা একজন, 6 জন। এরপর থেকে আর মেম্বার আছে না। তার আমি আমার বলছি যে তুমি ওরে কোনো মাদ্রাসা অথবা দূরে দাও, আমি যতটুকু পারি আমি হেল্প করবো। আপনি আমার জিজ্ঞেস করেন, আমার বিজনেস যখন একটু মোটামুটি ভালো চলছিল, আমি একসাথে এসে প্রায় 3,500 না 4,000 টাকাও দিয়ে গেছিলাম। তারপর এছাড়াও আমি যখন 1,000 1,500 যখন ভর্তি বাবদে যে আপনারা অনেক কেনাকাটা ছিল, তখন আমি 200 টাকা না 300 টাকারও জিনিসপত্র আমি কিনে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিছি। তারপর যখন মুসলমানের ব্যাপারটা আসলাম, দেখো এখানে সাদিয়া পছন্দ করে, আমার একটা ফ্যামিলি আছে, আমার সংসার আছে, আমার সংসার আমার শান্তির ব্যাপার আছে, তুমি ওরে নিয়ে এসো না, ঠিক আছে? ইভেন চলবে, আপনি না করছেন না নিয়ে আসার জন্য? না, আমি এটা পরে জানতে পারছি যে ঠিক আছে, না করা হয়েছে আগে। কি করছে আমার সাথে রাগারাগি করে ও ওইখানে নিয়ে আসছে, তখন আমি হ্যাঁ রাগারাগি করছি। উনি কি করছে, উনি এমন একটা ভাব ধরছে, খালি পায়ে যা থানার মধ্যে যা বলছে যে আমি ওর উপর অত্যাচার করছি, কোনো কিছু নেই, চিল্লাচিল্লি হয়েছে, রাগারাগি হতে পারে। যেমন আমি আপনি টুকটু যদি আছে, রাগারাগি হয়েছে, চিল্লাচিল্লি হয়েছে, আমি অনেক অকথ্য ভাষায় কথা বলছি যে কেন তুমি, আমরা বারবার আমি বলতেছি আমারও ফ্যামিলি আছে, আমার সংসার আছে, তুমি কেন বারবার এসে আমার এখানে ভেজাল করবা? আমি কি দিতেছি না? আমি কি ওর মেয়ে পালতেছি না? আমি তো পালতেছি না। হ্যাঁ ধরছে, ওই ভরণ পোষণ দিতে হইব, হ্যারও ভরণ পোষণ, মানে আমার বড় ভাইয়ের ছেলের ভরণ পোষণ আমাদের দেবো, কেন আমার কি ঠেকা? আমি তো ভরণ পোষণ আমার আম্মারই দিব, আমার তো ঠেকা নাই। আমার ভাতিজি থাকা অবস্থায় আমি একবার ওরে বাসা থেকে বলছিলাম যে তুই চলে যা, দেখ আমার সমস্যা হয়। কেন সমস্যা হয়? আমার আম্মা সারা এলাকায় সব মানুষের কাছে যেয়ে বলবো যে আমি আমার ভাতিজিরে কাজের মেয়ের মতো রাখি। আচ্ছা, আমার বাসায় জিজ্ঞেস করেন, আমার বাসায় কাজ করার সব লোকই আছে, থালা বাসন ধোয়ার লোক আছে আমার বাসায়, কাজের কাপড় চোপড় ধোয়ার লোক আছে, ঘর মশলা আছে, কাজ তো বলতে 3টাই বুঝায়। 3টার জন্য আমার কাজের লোক আছে, আমি কাজের লোকের বেতন দিচ্ছি 3টার জন্য। তাহলে আমার ভাতিজি কি করে? আমার যে ছোট বাচ্চা আছে 6 মাসের 7 মাসের বয়স, ওই বাচ্চাটা এসে ও ধরতো, আমার ওয়াইফ তখন রান্না বান্না করতো, এই ধরাটা আমার আম্মা দেখতে পারতো না। ইভেন আমার ওয়াইফের সাথে যতগুলো ঝগড়া হয়েছে, বেশিরভাগ ঝগড়া মানে ঘি ঢালার মতো। আমি বলবো না যে আম্মার কারণে সব ঝগড়া হয়েছে, ঝগড়া আমাদের নিজেদের কারণে হয়েছে, কিন্তু ঘি ঢালতো সবসময়। মানে একটা ঝগড়া লাগলে কোনো সময় মিটানোর মধ্যে ছিল না, আগে ঘি ঢাললে আসতো, যখন একটা বড় পর্যায়ে যেত তখন আবার মীমাংসা করতো। মানে কোনো সময় ঝগড়ার প্রাথমিক অবস্থায় কখনো মীমাংসা যেত না। আপনার তো মোটামুটি ঘটনাগুলো বললাম আমি, এরপরে কি আসছে? আচ্ছা ভাই বলেন তো। এক সময় অ্যাডিক্টেড ছিলাম আমি, যখন আমি এই সম্পত্তি বিক্রি করি তখন একজন অ্যাডিক্টেড বলতে পারে না তার সম্পত্তি কি, তার কি ফ্যামিলি, তার কোনো কিছু, তার ওই সময় ওই রকম কোনো থাকে না। আর আমি অ্যাডিক্টেড কেন হইলাম, একটা অ্যাডিক্টেড কেন হয়, এটারও বিষয় কিছু কারণ আছে। কারণগুলো কি? অবহেলা, অনাদর, ভালোবাসা যে পায় না সেই অ্যাডিক্টেডে পরিণত হয়। আচ্ছা, যেমন আমার বাবা যদি দেখছে আমের ঝুড়ি নিয়ে আসছে, তো বড় আমটা দেখছি বাইসা যদি নিয়ে রাখছি, তা আমার মা দেখছি এটা নিয়ে ওই যে চালের গ্রামের ভিতরে নিয়ে লুকায় রাখছে। মানে বিষয়টা হলো কি, বড় আমটা সে খাবে, আমরা খাবো না, গেল এটা।
যদি মাছ নিয়ে আসছে 2টা ইলিশ মাছ 1 মিনিট কথাটা বলতে না মানাইতে পারলো বিষয়গুলো 1 মিনিট আমি না 1 মিনিট আচ্ছা, আপনি বলেন। না কথা আসবে আচ্ছা শুনি না কথা আসবে এই যে কথা আগে শুনতে গেল না তাহলে আমার তো কথাই করতে দিতে না বলেন সবাই কথা কইতে পারলো আমি কথা কইতে আপনাকে কথা পারলাম বলেন আমি কখনো বলতে পারি না যখন আজকে বলি বলার 2টা সুযোগ পাইছি মাছের কথা বলি যখন ইলিশ মাছ 2টা লই আসছে আমিও মাছের মাথা পছন্দ করি আমার বোনও মাছের মাথা পছন্দ করে আমার মাও মাথা পছন্দ করে মা বাবা লই ইলিশ মাছ 2টা সব ঝগড়া দেখে কইতে আমার তো 3 ইলিশ মাছ লওয়া লাগবে তা বাবা আমার মা করতে কি রান্না করার সময় এনে ইলিশ মাছের মাথারি খেয়া লাইতো আমরা আর পাইতাম না এটা হইলো ইটা কইলাম জাস্ট ইটা কইলাম বুঝার জন্য গেল এটা দাঁড়াও 1 মিনিট ইস করে আমি মিথ্যা কথা কোনো কই নেই আমি তো মিথ্যা কথা কই নেই আমি সত্য কথাগুলো বলছি বয়স কত তখন আমি মোটামুটি বড়ই তখন আমি মেট্রিকে পড়ি আমি তখন মোটামুটি বড় হলে তো আমরা তো চিন্তা করি কি জানেন আগে মায়েরই খাওয়াইতে আমরা পছন্দ করি। না তখন কি আপনি এডিক্টেড ছিলেন না ভালো ছিলেন না না উনি তো আমার মনে হয় কি উনি এখন সুস্থতা নেই মা ইলিশ মাছের মাথা খাইছে মা আম খাইছে আচ্ছা কথা বলতে দিবেন নাকি দিবেন না খাবে বড় মাছ না 1 মিনিট দিবেন কথা বলতে তাহলে- দিব বলেন হ্যাঁ বলেন তাহলে কথাটা বলি হ্যাঁ, বলেন। বাড়ি কেমনি নিছিল এগুলো একটু শুনবেন এগুলো বাড়ি আমি কাশিম সাহেবের কাছে বিক্রি করতে যাচ্ছিলাম পাশের প্লটে তারা বিচার বসাইলো সেইখানে বিচারে ছিল যাত্রাবাড়ি থেকে মনির এখানে মহসিন এখনো বেঁচে আছে আমির সাহেব সাংবাদিক ছিল মারা গেছে বিচারে বলা হয়েছিল যে এই সম্পত্তি যেহেতু ছোট সম্পত্তি অন্যজনকে দিয়ে দিলে আগে যদি তোমার নিজেরা কিনতে পারে তাহলে নিজেরা কিনবো আর না হলে তুমি মনে করেন তা নিজেরার মধ্যে হয়েছিল যে আম্মা কিনবো কত 2 লক্ষ টাকা দিয়ে আমার সম্পত্তিটা কিনবো আমি মাত্র 20,000 টাকা ক্যাশ পাইছি এই সম্পত্তি আমি তাকে হেবা করে দিছি আর বাকি টাকা সে আমার 2,000 1,000 করে দিছে তা মিথ্যা কথা বললে আল্লাহ আমার গজব দেয় তুমি সব সত্য কথা কও আর আমি সব মিথ্যা কথা কই আমার কথাই কইতে দেয় না মানে আমার সত্যতা বেশি হলে আমার সব মিথ্যা হয়ে দেখা তা আমার বেলা আমি কয়বার কইছি যে একটা মিথ্যা আপনি বলে যান আপনি বলে যান গেল এইটা সে বলছে যে একটু আগে বলছে যে সে আমি পুরা বাসার ভাড়া চাই কয় টাকা এই বাসায় ওই যে ও সোহেল ও বিচারে আসছিল ওই দিন এই রিবা আসছিল 20,000 টাকা এককালীন দিয়েছে তারপরে 2,000 3,000 টাকা 1,000 করে এরকম করেই দেয় আইলে দেয় আর না হলে যদি বেশি চাই অনুমান কত টাকা দেওয়া হয়েছে অনুমানিক এটার কোনো হিসাব নেই কারণ 1-2,000 টাকা এটা কোনো হিসাব থাকে না 2,000 টাকা দিলেও সে তো দিয়েছে মা আর দিছে ওই যে বললাম তো ছিঁড়া এরকম করে দেওয়ার কারণে কি ঘটনাগুলো ঘটছে শুনে আপনার চুক্তিতে আদা হয়েছে হ্যাঁ চুক্তি যে ছিল আপনার সাথে দেওয়ার মতো তার থেকে বেশি দিছে দেশে দিছে তাতে বাবা মা না আমি সব মিথ্যা কথা বলবো কি জন্য তার থেকে বেশি দিছে এটা কিভাবে দিছে আমি আপনাকে বুঝাই গেলাম তারপরে কি করলো যদি আমি টাকার জন্য চাপ দেই সে আমাকে একটা কেস করে ভিতরে দিয়ে দেয় এইভাবে আমি 19 বার জেল কাটছি এবং জেল কিরকম জেলে দিয়ে দেয় শুনেন কয়েকদিন আগে আমি এখানে একটা দোকান করছি আমি তো তার বাসায় খাইতাম না যাইতাম না তার বাসায় যাইতাম না কিচ্ছু না হঠাৎ করে পুলিশ আইনা আমার ধরাই দিল আমি কি অন্যায়টা করছিলাম এরকম অনেক আমারে অহরহ আমি জেল খাটছি 19 বার হইলো এই পর্যন্ত আমি জেল কাটছি গেল বাড়িটা আমার কাছ থেকে ফলসিং করে নিয়ে গেছে ভালো কথা নিয়ে গেছে আমি কখন এই বাড়িতে আসিও নাই আর বলি নাই যে এই বাড়িটা দাও কারণ হইলো কি জানেন এই এত লোভ লালসার মধ্যে আমার প্রয়োজন নেই বাড়ি এই কারণে আমি কখনো এটার মধ্যে আসতাম না 4 বছর এই বাড়ি থেকে আমি দূরে ছিলাম আমি একটা মামলাও খাইনি 4 বছরের মধ্যে আমি যখন আবার এই বাড়িতে আসি আমি একটা করে মামলা খাই নতুন করে একটা অজুহাত সে হাত কাটে গিয়া করে কি বডি করে কি ইয়ের থেকে নেয় পাকঘরের থেকে নেয় নিয়ে এইভাবে আমি যদি তার খুব যে জিনিসটা লাগবে এইভাবে তার এইভাবে পোষের দাগগুলা খেয়াল করে দেখেন এটা লইয়া জায়গা সে ওইখানে মামলা করতে আমার নামে গেল তার হাত হলো 2 বছর ধরে ব্যথা আমরা বলে হাতটাই না তার কইরা ভালাইছি মানে মিথ্যা কথা কোনগুলা তাইলে আমি তো দেখি এগুলা মিথ্যা কথা আর তার বরণ পোষণ সমস্যা কি বাবু ফুল বরণ পোষণ দিব এই বিচার কয়েকবার হয়েছে কয়েক জায়গায় হয়ে গেছে খুব সুষ্ঠু বিচার হয়েছে সেখানে 1 মিনিট দ্বারা কথা কইতে ওইখানেও তো ছিল থানায় বিচারটা করে দিছে এমন না তো বাইরের লোক করছে এবং মহল্লার গণ্যমান্য ব্যক্তি ছিল বিচারগুলা কইরা দিছে সেই বিচার সে মানে না যদি সে এই বিচার না মানে আপনার যে বিচার মানবো এর গ্যারান্টি আমি বলে আছে বলে মনে করি না আপনি এখান থেকে চলে যাবেন কালকে আপনার এসে দেখতে পারবে না এই হলো তার প্যাটার্নটা
আচ্ছা, শেষ করেন, আপনি শেষ করেন। আর আর তার বাসায় যে আমি যে বর্তমানে যে রয়েছি, আমি এবার জেল থেকে আইছি, আমি বেকার আপাতত। আমি নিচে কয়েকদিন এইখানে ওই যে দারোয়ানের শুয়ে ছিলাম কয়েকদিন, পরে এখানে আর শুয়ে থাকতে পারি না। আমার এখানে যে অভিযোগ আছে, এই দাঁড়া সুলেমান, আমার এখানে ওনাদের ব্যাপার ওনারা বুঝবে, কিন্তু আমার যেটা কথা হচ্ছে এখানে লেখা আছে আপনারা মাইট দূর করেন। আমি স্পষ্ট বলে দিলাম মার গায়ে হাত দেওয়া যাবে না, উনি যা করার করুন, কিন্তু আপনারা যদি এই ধরনের যদি হাতের কথা শুনেন যদি করেন খুবই খারাপ হবে। আমার সঙ্গে যাই হয়েছিল এই অবস্থা হইলে কুরবানি, আমি শুধু মা দেখে এখন পর্যন্ত একটা জবাবও উনি যাই করে ওনাকে থ্রেট করা যাবে না, ওনাকে হাত দেওয়া যাবে না গায়ে। হ্যাঁ, যদি ওনার কথাগুলো সত্য হয়ে থাকে এগুলা করা যাবে না। ওনার কথা উনি যতদিন জীবিত আছে উনি ওনার ফ্ল্যাটে থাকবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই, এই ব্যাপারে কোনো লজিক আপনারা দেখাবেন। হ্যাঁ, আমরা দেখাই না তো। আমার কথা কি বুঝছেন? আর এই আমি বিপক্ষে যাইনি তো, বিপক্ষে একটু কথা বলেন। আরে আমি কোনো বিপক্ষে যাইনি। হ্যাঁ হ্যাঁ, বলেন তো বোন, আপনি বলেন। আপনার তো ভাইও আপন, মাও আপন, আপনারই সব। হ্যাঁ, একদম নিরপেক্ষ ভাবে বলেন তো ল্যাকিংটা কোথায়? আপনি দূরে থাকেন বোন হিসাবে, আপনার মাও আপনার কাছে, দুইটা ভাইও আপনার কাছে। অ্যাকচুয়ালি মাটা এখন কি চাচ্ছে, আপনারা কি চাচ্ছেন, এই বিষয়টা আপনি দূরে থাকলেও আমাদের চেয়ে বেশি ফিল করতে পারতেছে যে আমার সংসারটা এইভাবে কেন মানুষের কাছে উলঙ্গ হচ্ছে। এখানে কিন্তু আপনার প্রতিটা মানুষেরই খারাপ লাগতেছে, তারপরও আপনারা পারেন নাই বিধায় আমাদের ডাকছেন, ভাইকে ডাকছেন। আপনার বক্তব্যটা আপনি বলেন। এখন ভাই একজন বড়, একজন ছোট। তা বড় ভাইয়ের সম্পত্তি আম্মার কাছে বিক্রি করছে। আম্মা ওই যে বললো যে ছোট ভাই কিন্তু বললো যে তার গহনা বিক্রির টাকা দিয়ে ওইটা কিনছে। তাহলে ওকে কেন ভেঙে ভেঙে দিছে? কার গহনা? গহনাটা কোথায়? ছোট ভাই যে বিদেশ গেল, হ্যাঁ, আর ওকে আপনারা জিজ্ঞেস করেন আমার ছোট ভাইকে যে ও 3বার 4বার বিদেশ করছে, সাইনিং মানি সম্পূর্ণ আম্মা নিছে। তাহলে ওই বিদেশ যে গেছে ওই টাকাটা কার মাধ্যমে, কোথা থেকে আসছে? বিদেশ যে গেছে, হ্যাঁ, আমার আম্মার দেশেও জমি ছিল, তার বাবার বাড়ি, সেই জমিগুলি বিক্রি করছে। এখানে একটা সমিতি ছিল, সমিতির জমিও বিক্রি করছে। ওই টাকাগুলি কোথায়? কে বিক্রি করছে? আমার আম্মা বিক্রি করছে। এবং সে দুবাই ফ্ল্যাট কিনে তখন সে পাঠায়, ওই যে বললো না মাসে মাসে টাকা দিছে, 30,000 করে টাকা দিছে, সেটার হিসাব দিছে সে 1 বছরের। হ্যাঁ, কিন্তু উনি যে টাকাগুলি পাঠাইছে, উনি যে টাকাগুলি দিছে, ওনার সাইনিং মানির টাকা শেয়ারে শেষ করছে ও। দোষটাই হলো আম্মার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এতদিন আম্মা ওর সাথে ছিল, লাভ লস, কারণ টাকা আম্মার টাকা, ওর টাকা, ওর টাকা আম্মার টাকা, এটা আমরা মনে করতাম, যার কারণে আমাদের কোনো অভিযোগ ছিল না। আমারও কিন্তু নিচতলায় কিন্তু অংশ আছে, এখন আমাকে বুঝাই দেওয়া হয় নাই, আমি কোনো সাইনিং মানি পাই নাই। হ্যাঁ, নিচতলার এরা জায়গা ছাড়ছে, হ্যাঁ, একটা সিঁড়ির এখান দিয়ে, এইটারও যে ওরা 4.5 লাখ টাকা পাইছে, আমাকে 1 টাকাও দেয়নি। হ্যাঁ, তো এই টাকাগুলি কার কাছে গেছে? এই 4.5 লাখ টাকা সম্পূর্ণ টাকাও নিচ্ছে। টাকাটা পুরোটাই সে নিছে। তাহলে সবাই মার দোষ দেয়। এই যে আজকে 4-5 মাস যাবত যে মা যে একটা রুমের ভিতরে আছে, তার রুমের ভিতরে যে ও ঢুকছে বিতায় বললো যে থানার থেকে বিচার করে দিছে, সেই বিচার মানে না। বিচার মানে না মানে কি, ওকে নামানোর কথা ছিল, আমার বড় ভাইকে নামানোর কথা ছিল, সেটা তো পুলিশও নামায় নাই, তুইও নামাস নাই। তা আমার মা তো বুড়া মানুষ, সে কি নামাইতে পারে? তাকে নামানোর জন্য কিন্তু আপনাদেরকে ডাকা হয়েছে, বলা হয়েছে যে তার ফ্ল্যাটে সে থাকে, যতটুকু আমি শুনছি আর কি। হ্যাঁ, তাহলে তাকে তো সেও নামানোর চেষ্টা করতেছে, সে তো নামাইতে পারতেছে না। এই দোষটা খালি একটা বুড়া মানুষের দিলেই হবে? ভাই শুনেন, এই বড় ভাই, খালি দোষ দিলে তো হবে না। এদিকে আপনারা দিতেন শুনেন, যদি আপনার মা যদি ওনার ফ্ল্যাটে উনি ইনসিকিউর ফিল করে, ওনার নিজেকে সেফ মনে না করে যে আমার ছেলের থেকে আমাকে হামলা হতে পারে, মারতে পারে, প্লিজ আপনি এখানে থাকার দরকার নেই। প্লিজ আপনি থাকবেন না, আপনি আজকে চলে যাবেন এখানে থাকলে। যেহেতু মার ফ্ল্যাটে মা মনে করতেছে যে আমার ছেলে আমাকে মেরে ফেলবে, এই জন্য তো ওনার এই বলাটা বা এই অভিযোগটা। আপনি এখানে থাকবেন না ভাই, আমি বিনীত ভাবে আরেকটু কথা, এই দুজন আছে, এখন ওনার যে বয়স, এখন কি ওনার থেকে পাওয়ার বয়স না ওনাকে দেওয়ার বয়স? অবশ্যই দেওয়ার বয়স, অবশ্যই। ছেলেরা ওনার কাছ থেকে পাওয়ার আশা করে।
এটা ওনাদের ব্যর্থতা, আপনাদের ব্যর্থতা। সে তোর বয়স শুনেন, ভাই উনি মারা গেলে তো আপনারাই পাবেন, আমি তো পাবো না। হ্যাঁ তাহলে চান, হ্যাঁ ওনার যে সম্পত্তিটা আছে, আমি যদি এরকম মনে করি যে আমি কেন এই কথা বলে যে নামানোর জন্য করিনি চেষ্টা, থানাতে কিন্তু যাওয়া বাইরে নামানোর জন্য চেষ্টা করছে। কে করছে? থানায় কি নিয়ে গেছে? আমার বোন কি থানার কাছে কোন কি করছে? কেন আমি যাব? তাহলে চেষ্টা উনি করে না, চেষ্টা কি করছে? চেষ্টা আমি করছি, বলছি তো আমি চেষ্টা করি না। আমি না না আমি চেষ্টা করি বলছি, ভাই নামানোর চেষ্টা করছি, ওইখানে নামাতে দেন। আমার আম্মা নিজে বলছে যে আমার প্লট আমার ছেলে থাকবো। ঠিকই তো বলছি। তাই তো আমার আম্মা নামাতে দেয় না, দিচ্ছে দেয় নাই। তারপরে কি হলো, 19 তারিখে আমি আসছিলাম। 19 তারিখে কি হয়েছে? ভাইয়ার আমার বোনের ফ্ল্যাট নিয়ে একটা গেন্দা বলছে। কেন গেন্দা বলছে? আমার বোন অনেকবার ফোন দিচ্ছে, আমার বোন কোনো অ্যান্সার করে না। আমার বোনকে বারবার বলাইছে যে আসো ভাই আমার ফ্ল্যাটে ঢুকছে। আমি আমার মেয়ে নিয়ে আমার ওয়াইফ না, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম প্রায় 39 দিন, যে বাসায় থাকতে পারতেছে না। ভাইয়া তো জানে যে গ্যাঞ্জাম করে, তা তুমি আইসো, তুমি আমাকে বলতে পারো হ্যাঁ এটা বলবো না। আমি আসছি, মানে আমি সমস্যা ছিল, আর ভালো লাগতেছে, আসতেছে। ঠিক আছে, আমি খালার সাথে একটু বুঝি, দাঁড়ান আমি একটু বলেন সবাই। তারপর আমি এখানে থাকলাম। এরপর আমি যখন গেছি, আমার ভাইয়া ওই পাশে, আমার আম্মা আমার ভাইয়া কথা বলতেছে। দেখেন আমি ঘরের লোকেরা মাঝে মাঝে এসে আমি রেস্ট নিতাম, যে তোমার এখানে বিজনেস ছিল। আমি মাঝে মাঝে এসে রেস্ট নিতাম, 5 তলায় 3 তলায় যে থাকতাম, আমি শুয়ে গেছি, কথা বলতেছি দুজন। মানে তখন এসে ওই যে টাকা আমি দিয়েছি 10,000 টাকা, যে ভাইয়ের নামা যাওয়ার জন্য 10,000 টাকা দেওয়া হয়েছে। আমি 10,000 টাকা নিচ্ছি, ওনারা নামবো না। ঠিক আছে, তো 17 তারিখ 16 তারিখে যখন আসছে, এখন এর মধ্যে কি করছে, আমার যে 10 তলার যে ফ্ল্যাটটা, আমি তো ভাড়া উঠে সবগুলো 10 তলার ফ্ল্যাটে যে আমার বড় ভাইকে, আমার আম্মা নাকি আমার বড় ভাইরে বলছে যে 10 তলার ফ্ল্যাটে ভাড়া যদি হ্যাঁ না নেয়, ওই ফ্ল্যাট হচ্ছে আমার ফ্ল্যাট। আচ্ছা যাক, 10 তলার ফ্ল্যাট যদি ওনার হয়, তাহলে ওনার ফ্ল্যাট 3 তলার ফ্ল্যাট দিতে আমার। তার মানে কি 3 তলা ফ্ল্যাটও ওনার, উনি 10 তলার ভাড়াও নিব। গেলাম তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে 10 তলার ভাড়াটা নেই, তাহলে আমার চারটা বাড়ি বুঝাই। তখন আসলে চারটা বুঝে তখন আমি 7 তলার ফ্ল্যাটটা যদি 7 তলার ফ্ল্যাটের ভাড়া। ভাই শুনেন, কয়দিন বাঁচবে? আর এগুলো তো আপনারাই পাবেন না, আপনাদের তো আসলে ওই মেধা নাই, ঠিক না ভাই? ওই মেধা আসলে নাই, বাইরে মানুষ শুনবে কেন? আমার আম্মার নামে এই এলাকার 2-3 জন লোকের কাছে গেছি, আর আপনারা বউ হিসাবে আপনাদের দায়িত্ব নাই? পুলিশের কাছে গেলে বলে মায়ের বিচার নাই। সবাই বলবে। তাহলে ঘরের বসে আমি দিতে যাচ্ছি, আমার কি নিশ্চিত আছে? আমাকে বুঝে আমার জিনিস বোঝানোর জন্য আমার ফোন দিচ্ছি। আপনি বলেন ওনার মুখের ভাষাটা আপনি দেখেন। আচ্ছা ভাই, আরে যদি ভাই, পাগল হয়, হ্যাঁ তাও তো আপনার ম্যানেজ করে রাখতে হবে। কেন ফালাই কি দিছি এই পর্যন্ত? উনি সুস্থ। বলছে যে কুরবানির পর থেকে আমি টাকা দিই না। শোনেন, বলতে গেলে কুরবানি আপনার ওয়াইফ ওনাকে ডিস্টার্ব করে। 500 টাকা দিছেন আমি আমরা আলোচনা আমরা বুঝতে পারছি, আপনার ওয়াইফ ওনাকে ডিস্টার্ব করে। মাসে ধরে কিন্তু 10 টাকা দিতে গত মাসে টাকা মাসে। এই দাঁড়ান, শুনেন, এই আমার কথা শুনেন, এই কেউ আনা লাগবে না, আমার কথা শুনেন। 4 মাসের ব্যাপার, 3 মাস এই আপনি অফ হন, আপনি যেভাবে এগ্রেসিভ এইখানে, আপনি একা পাইলে মারে কি করবেন আমার বোঝা হয়ে গেছে, এটা আমার বোঝা হয়ে গেছে। ভাই মেনে নেন না একটু। উনি যে কান্না, আমার বলছে না ওনার টাকা দিবেন, মেনে নিছি কোন জায়গায় ভাই, আপনি তো ঘরের বসে সবই মানছি। শুনেন, মার সম্পর্কে একটা বিচার নেই, 5টা থেকে 6টা বিচার হচ্ছে। কে বিচার করবে সেটা আমার জানার দরকার নাই, আমার জায়গায় আমি আসছি, আমার যেটা সঠিক সেটা আমি করবো। ভাই একটু কুল হন, মার জায়গায় কিছুদিন পর আপনারা পাবেন, একটু ধৈর্য ধরেন। এটার মনে একটু প্রতিবেশীর কথা শুনলে আমার মনে হয় আপনার জায়গায় ফ্ল্যাট হলো 6টা, ভালো হয়েছে একটা বোন নিয়ে বিচারটা করতে। ফ্ল্যাট হলো 6টা, একটা বোন নিয়ে গেছে, থাকলো আর কয়টা? 5টা। এই 5টার ভিতরে ও দাবি করে 4টা, মা থাকে একটায়। এখন মা ইদানিং দাবি করতেছে যে আমি আমার ছেলেটার সাথে অন্যায় করছি, ওই 2 লক্ষ টাকা দেওয়ার কথা, এই সেই বুং বাং করে আমি ছেলেটারে আমি সম্পত্তি থেকে আয়োজন করছি, এরে আমি একটা ফ্ল্যাটে বসাই দেবো, আমার ফ্ল্যাটই কমসে কম থাকুক। ভালো কথা, আমার ফ্ল্যাটে কমসে কম থাকুক। এখন ওনার ফ্ল্যাটে থাকতে যায়, ও এখন চান্স নিতেছে, আমি যেহেতু ফ্ল্যাটে ঢুকছি তাহলে মারে পুরো ফ্ল্যাটটাই আমি নিয়ে নেবো। হিতের বিপরীত পুরো ফ্ল্যাটটাই আমি নিয়ে নেবো। মা বাবুর লগে, বাবুরে যেহেতু 4টা দিয়েছে, আমার বুং বাং বোঝা সম্পদ নিয়ে গেছে, তাইলে বাবুর দ্বারা এক ফ্ল্যাট যে আমি নিয়ে নিব, কইলি যে কইলি আমি কইছি কোন জায়গায় কথা বলি, আজকে এরা কিন্তু সবাই আমার প্রতিবেশী, এরাও ছোট ভাইজান। আমি ওর নামে লিখে দিচ্ছি, তো ওই মহিলার যে অংশটা ওরা তো সবাই ভাগ করে, ওনাকে একটা লিখে দিল কিসের? ভাইজান 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 এই কথাটা একটু বলি স্যার আমি জানি এই কথা। এই যে ফ্ল্যাট নিয়ে যে কাহিনী হয়েছে, আমি 10 বার আসছি। ও আপনি আসছেন এই ব্যাপারে? এই ফ্ল্যাট নিয়ে ডেভেলপার ওনাকে বুঝিয়ে দিচ্ছে না, এটা নিয়ে থানাতে কতবার বসা হয়েছে। আমি মনে হয় যে 7-8 বার আসছি, এই বিল্ডিং ওই বিল্ডিং আপনি বসছেন না বহুতবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মহিলা যে প্রেশারি হয়েছে আর ওনাকে যত জায়গায় দৌড়া লাগছে দেখছি তো বিষয় আসেনি তো। এবং আজকে ডেভেলপার
ভাইজান ডেভেলপার 4.5টা ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, রাইট, সঠিক একমাত্র বলছেন এই কাকি এত যুদ্ধ বাবু ভাই আর কিচ্ছু শোনা লাগবো না। আপনার ফ্ল্যাট ওই যেটা দেখেছি ওইটা না? হ্যাঁ, আপনি কি রাখতে চান আপনার ছেলেকে ওইখানে? না না আমি থাকবো। হ্যাঁ ভাই, আপনি চলে যান, আপনি চলে যান, কোনো সময় চলবে না। ওই যে 2 দিন 5 দিন 7 দিন এগুলো কোনো সময় নেই, আপনি চলে যান। দেশের সম্পত্তি বিক্রি করে মতিঝিল দোকান করে দিচ্ছে, এখানে সে হোটেল করছে, সে শেয়ার বাজারে 20 থেকে 25 লক্ষ টাকা সে নষ্ট করছে। আমার সে কি কামাইছে? বয়স তো কত ছিল? আমার কিচ্ছু শোনেন, আর কিচ্ছু জানার দরকার নাই। আপনারা যদি কোনো ছেলে ডিস্টার্ব করে, আপনি আমার নাম্বার তো আছে। হ্যাঁ, হেলমেটটা এনে নিয়ে কয়েকদিন আগে সে আমাদের করছে। আর কি ভাষা এটা বলুন তো, যে সে ভাষায় ছাড়া আর কিচ্ছু শোনার দরকার নাই। মা কি এমনি বলে নাকি? আসলে সে তো অংশ আছে। আবার হয়তো না। এই ভাই দোকানে ভাড়া কত টাকা? ভাড়া কত? হ্যাঁ 13,000। ওনার অংশ আছে না এখানে? সাইদ ভাই এখানে একটা কথা, এই দোকানে আমার অংশ আছে, আমি আমার অংশ চাই। ডেভেলপারের কাছ থেকে যে টাকা পাইছে ওই টাকা দিতে বলুন। ডেভেলপমেন্ট টাকা সে নিয়ে গেছে, সে নিয়ে বাইরে পাঠানো হলো। আপনি কি আবার থানায় নেবেন? চলুন থানায় যাবেন। আমি তো থানায় দিতে আসি না ভাই। না কেন মিথ্যা কথা বলছেন? আমি পুরো স্বীকার না, পুরো স্বীকার ভাই কিছু করে আসেন, আমি যেটা বললাম সেটা সত্য। পুরো স্বীকার কথা বলবো। আমি এই শোনো, এই শোনা, এইভাবে হবে না, দাঁড়াও, এইভাবে হবে না। এটা আমি যেভাবে করে দেই, শুনেন ভাই, আপনি আমার মনে হয় কি আপনারা ইন্ডিভিজুয়াল মার কথা শুনছেন, 3 ছেলে মেয়ের কথা, কিন্তু যেহেতু ভিকটিম আমার কাছে সহ 3 ছেলে মেয়ে, প্রতিবেশীরাও কিছু বলতে পারে বা জানে, ওই ফাইন্ড আউটের উপরে যদি আপনারা আচ্ছা, আমি একটু 2 ছেলের সাথে কথা বলি একটু। আমি আসেন তো আমার সাথে, বসেন একটু 10 মিনিট, আপনি আসেন। একবার বলো এই ফ্ল্যাট এটা যেটা আছে, আমার 4টা ফ্ল্যাট আছে, তুমি আমার 4টা ফ্ল্যাট বুঝাই দাও। তুমি প্রয়োজন আমার ফ্ল্যাট থাকবে, এটা বলছি যে 3 তলায় প্রয়োজনে থাকো, সমস্যা নেই। তোমার তো থানা থেকে বইটা দিছে, কামড় লাগছে তো আমার বিচার দিচ্ছে টাকা, সমস্যা নেই। যেটা আছে এটা তুমি ইয়া করে দাও, মানে কাগজ না বন্টক নাম এখন হবে না, বন্টক নামা দরকার নেই। তুমি একটা দলিল লিখে দাও, যাতে আমি বাইরে থেকে আমার কোনো সমস্যা হয়ে যায়, যাতে বন্টক নামা ওই দলিল অনুযায়ী যাতে পরবর্তীতে বন্টক নামা হয়। তুমি অন্তত এই কিছু করো, থানায় তোমার বলছো, কারণ থানার হোগাও মারি না। এইসব কি ভাষায় আমি এইভাবে এই কথাটা বলছি। আপনি কথা বলেন। আচ্ছা দাঁড়ান, বলো। ভরণ পোষণ কেন জানেন তো? বললাম তো যে গত মাসে ভাই মার বিরুদ্ধে কমপ্লেন দিয়েন না, এটা ভালো লাগে না। হ্যাঁ, কি ভাষা বলছে? 10,000 টাকা দিচ্ছি কিনা? ভরণ পোষণ দেই না কোথায়? ভরণ পোষণ কথা কেন আসতেছে? দিতেছি তো আমি শুধু গত মাসে দিলে উনি না খেয়ে থাকে কেন? না খেয়ে থাকে কেন? 5 মাস ধরে থাকুন টাকা দেন না, টাকা দেয় না। গত মাসে আর এই মাসে টাকা দাও। গত মাসে এই মাসে টাকা দেন। এই শুনেন, 10,000 টাকা এই দাঁড়াও, 10,000 টাকা মোবাইলের টাকা আজকের কথা এই না। আল্লাহ বহুত কিছু দিছে। হ্যাঁ, এই কোন পোলার আপনার ভরণ পোষণ আমি দিব। আপনি আপনার ফ্ল্যাটে একটা এই ঢুকবেন না, কেউ ওনার ফ্ল্যাটে ঢুকবেন না। আরে একটা মিনিট, আপনার ভরণ পোষণের খাবার আমি দিব, কোনো সমস্যা নাই। আপনি ইমোশনাল হয়েন না, আমি বলি আপনার মতো ইমোশনাল আরেকজন এসেই ছিল। আরে ভাই ইমোশনাল না, আল্লাহ অর্থ দিছে, সমস্যা নাই। হ্যাঁ, না না ইমোশনালে বললেন, হ্যাঁ মানে আপনি তার ছেলেও না, মানে তার বড় পোষণ। হ্যাঁ দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এক মিনিট, এটা সুন্দর বিচারটা কইরা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যেহেতু আম্মা ওরে সম্পত্তি দিছে, ও বরণ পোষণ দিবে, 100 বার দিতে হইব। এটা হলো আমার বর্ষ, ঠিক আছে? কথাটা আমার বুঝা ঠিক আছে, কিন্তু সে তো একটাবার মুখ দিয়ে বলে না। আমি কেন বলছি একটাবার তো সে বলে না যে আমার মার ভরণ পোষণ আমি দিব, তার বলাটা উচিত না? বলছে যে ভরণ পোষণ তো দিয়ে আসছে, আমি দিব। আমারটা দিব, আমার ফ্ল্যাট আমার দাম যেটা দিছি, আমার স্বামী সম্পত্তি হ্যাঁ কামাই না তো। শুনেন, দেশের 6 লাখ টাকা সম্পত্তি বিক্রি করতে, আবার 6 লাখ টাকার কথা বলছেন। না না, এগুলো কি চান? আমি সব আমি সব দিতেছি ভাই। আচ্ছা দেখি তো ভাই কি বলে। ভাই কি বলে? সে তার ফ্ল্যাটই থাকুক, হ্যাঁ, সে তার মতোই থাকুক, হ্যাঁ,
এছাড়াও আলাদা তার তো একটা খরচ আছে, এমন না তো তার হাজবেন্ড আছে, পুলারা তো খাওয়াই খাইতেই দেয় না। সুতরাং সেই হিসাবে আমি মনে করি যেহেতু সব পাইছে আর আমি তো বেকার, যদি আমার পক্ষে যতটুকু সব ওইটা আমি আলাদা, ওইটা আমার কোনো ই নাই। কিন্তু তার উচিত একটা ফ্ল্যাটের ভাড়া অন্তত তাকে পুরাই দেওয়া, কারণ যেহেতু এটাকে যদি আমাদের কথাটা শুনেন ভাই একটু, আমার এক মিনিট, ও এর থেকে বেশিটা শুনবো, আমি কথাগুলো বলে দিই ভাই, ও বেশি শুনবো, আমি বলে দিই। সে তার ঘরের যে 2টা পার্ট ভাড়া দিলে সে মোটামুটি তার ঘরের খরচগুলা চলে যায়। এখন একটা মানুষ কিন্তু 10,000 টাকা দিয়ে চলে না বর্তমান যে জামানায় জিনিসপত্রের যে দাম, তারপরে তার শারীরিক মেডিসিনের বিষয়গুলো আছে, সেই হিসাব করে আমি মনে করি তাকে 15 থেকে 20,000 টাকা তাকে দেওয়া উচিত। কথাগুলা বুঝেন, যেহেতু সম্পত্তি সে এক সময় সম্পত্তির মালিক সেই হবে, আমি যাবো না যেটা সেটার সঙ্গে যুদ্ধ করতে। মার যে সম্পত্তি আছে এটা ভাই বোন আমরা 3 জন আছি, সে বলছিল আমি পাবো, যদি তার মন চায় দিব, না হলে আমার কোনো এই নিয়ে সে নাই। এই হইলো লাস্ট ফিনিশিং, সে যদি দিয়ে দেয় এটা হলো ফিনিশিং, আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা হলো ইমোশনাল ডায়লগ যে আপনার আমরা শুরু করলো, আপনারা করবেন না, বিচার দিতে বলেন না থাকবে না ভাই। এই শুনেন না খায় থাকবে কেন, কাকি বলছে এই আপনাদের ইগো বাঁচাইতে গিয়া, মেয়ের জায়গায় ইগো বাঁচাইতে গিয়া, বউয়ের জায়গায়, পোলার জায়গায় আপনাদের এই 4টা মাস সে 3 বেলা ভাত খায় নাই। আপনি বুঝেন, এই কথা শুনলে মাথা ঠিক থাকে। আমার কথা বেশি, আপনার মা আমার কাকি, আমার কাকি 100 ভাগ খারাপ, আপনারা 3 দিন পারলেন কেমনে 3 বেলা না খায়? 3 মাস কেন আমি যে 8 মাস খাই না, সঠিক 8 মাস। আপনার মা 3 বেলা বাসায় যায় অন্যখানে, 1 বেলা যদি খাইতে চায় এখানেই তো আপনি মরে যাওয়ার কথা ভাই। মরে যাবো ভাই, আর কথা বললেন না তো। আমি যদি 4টা ফ্ল্যাটের মালিক হয়, আপনি 500 টাকা দিলে না, ও কি কেমনে 500 টাকা? আচ্ছা, খালাম্মার কি অ্যাকাউন্ট নেই, ব্যাংক অ্যাকাউন্ট? আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টে টাকা দেবে, আমরা চেক করবো প্রতি মাসে এসে। অ্যাকাউন্ট থেকে টাকা দেবে, আপনাকে টাকা না দেন, মায়ের সাথে বেয়াদবি করলে এমন কোনো শক্তি নাই যে মায়ের সাথে বেয়াদবি করে সে করতে পারে। একটা টাকার প্রতি মাসে ব্যবস্থা করে দেন। এই ভাই, একটা অ্যামাউন্ট মাসে মাসে একটা বলেন। হ্যাঁ, 15,000 টাকা বলছো, 15,000 এই ক্যামেরাটা ধরো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হয়েছি ভাই। আল্লাহ দিবে, এখানেও দিবে, আখেরাতেও দিবে। বিষয় হচ্ছে শোন, ঘর থেকে দিতে সস্তা, এক সম্পত্তি থেকে দিতে আমরা পর মানুষ, শুনেন, মা মরলে মাল লাগে আপনি কাঁদবেন, আপনার আমি কই যে আইসা দেখা যাবি, এটা কোনো বিষয় না ভাই। দাঁড়ান একটা মিনিট দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আমি এই যে আমার ভাইয়েরা, হ্যাঁ, এই দাঁড়ান ভাই, একটা মিনিট। আলহামদুলিল্লাহ, আমার যে আপনার নামটা জানো কি? বাবু ভাইও ভালো মানুষ, উনিও ভালো মানুষ, একটা ভুল বোঝাবুঝি থেকে আজকের এই ঘটনার সৃষ্টি। আলহামদুলিল্লাহ, বাবু ভাই প্রতি মাসে ওনার মাকে 15,000 টাকা দিবেন ভরণ পোষণের জন্য, এবং এটা আমাদের স্থানীয় প্রশাসন এবং আমরা সহ যারা ছিলাম আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে আমরা এটা বলবো, অবশ্যই আমাদের এটার সাকসেস। এটা ভাই, আপনি কত দিবেন এটা বলেন তো, এ দিয়ে বলেন, দিয়ে তাকাই বলেন। আর আমার আরেকটা কথা হচ্ছে, আমার যে দলিলগুলো আটকে রাখছে, ফটোকপিগুলো আবার দলিলটা বুঝাই দেয়, অবশ্যই দিবে, যেটা পরবর্তীতে এক কথা 15,000 টাকা দিব। আমি তখন থানায় বলছিলাম এটা লিখিত করার জন্য, লিখিত করেন ওনারা। কারণ কি, আজকে 15,000, কালকে আপনি ওনার বিচার মানবো না, আপনি যেখানে গেছেন না 2 দিন পর বিচার মানবো, আবার আরেক গ্রুপ ধরবো। না এরকম করছে ভাই, 5-6 বার হয়েছে, আর ধরতে পারবেন না, এরকম হবে না। থানা থেকে 15,000 টাকা কথা ছিল না, থানা থেকে তাইলে একটা লিখিত, তখন আমি লিখিত কথা বলছিলাম, লিখিত যদি হতো ঘুরে ফেরত একই কথা হইলো। আমি একটা কথা বলি, শুনবেন, বিচারটা এটাই মাঝখানটা কিন্তু আমি একটা খরচ পাইতাম, সেটার থেকে কিন্তু আমি আজকের বিচারে কিন্তু আমি এটা থেকে বঞ্চিত। বাসাটাও আমার ছাড়তে দিতেছে, তো
সবই আমি মাইনে নিলাম, তাও এরা এস ভালো থাকুক, আমার আম্মা ভালো থাকুক, আর বাবু ভালো থাকুক, আমি এটাই চাইতেছি। আন্টি, এইবার আমি একটা কথা বলবো, আপনি আপনার এই ছেলেটার প্রতি একটু খেয়াল রাখেন মা, যেহেতু তার কিছু নাই, হ্যাঁ সেটা আপনার একটা দায়িত্ব। সম্পত্তি যে দুই আনা, এটা আমি নিজে বলছি আমার আম্মার, যেহেতু তোমার দুই আনা আছে, আমরা 3 ভাই বোন পাই, আমি আমার সম্পত্তি দিব না, যেহেতু আমি পাইছি একটা ভাগ পাইছি। ইভেন বলছে যে ওই জিনিসটা বড় ভাই দেবো, যেহেতু বড় ভাই একটু সমস্যা, একটা করতে সবাই বলে, যেহেতু একটু সমস্যা, আমি ঠিক আছে বড় ভাইরে না দিলে, বড় ভাই যে 2টা ছেলে আছে, তুমি 2 জনে ভাগ করে একটা ফ্ল্যাট দিয়ে দেবো, এটা আমি নিজে বলছি। না না ভাই, উনি জীবন দশা সেটা দেবে কেন? না না ভাই, উনি সেটা জীবন দশা দেবে কেন? না এখন দিবেন, এখন দিবেন। উনি জীবন দশা থাকাকালীন কন্ডিশন থাকবে, কন্ডিশন দিতে মরার পরে এটা উনি ভালো করে যে 2 আনা আছে, এটা আমাদের দরকার নেই, যেটা আমরা পাইছি, এটা হলো তোর অভিমত, তুই তোর এক ঠিক আছে, এটা যদি বড় ভাই সমস্যা। আচ্ছা এই বাবু ভাই, ওই আন্টির রুমের কি কোনো রুম তালা মেরে রাখছেন আপনি? আমি একটা মিনিট, আমার এটা ব্যাপারে একটু বলতে দেন। আমি ফ্ল্যাট তালা খুলবো না, কেন খুলবো না আমি বলি আপনাকে। ওই ফ্ল্যাট আমি ছিলাম, ঠিক আছে, আমার বড় ভাই চলে গেছে, ওই ফ্ল্যাট আমি চলে আসবো। থাকবো কই? 3 তলা থাকবো, যদি মন চায় আমার সাথে থাকবো, আর যদি মন চায় 10 তলা তার ফ্ল্যাট আছে, তার ফ্ল্যাটে দিব, তারপর 15,000 টাকা। আমি 10 টাকায় গেলাম, আমার প্রাইস নামাইবো। আচ্ছা ঠিক আছে, আমি যে 4টা পাই, তুমি আমাকে প্রথম কি বলছিলা যে কোন 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 জিনিস আমার আর কোন আমার, এইটা তুমি আমাদের সামনে বলো। সব ভিডিও করেন এটা? না না, সব আমার না, তুমি আমার কি বলছিলা? হ্যাঁ সবই তো তার। 1 মিনিট, তুমি আমাকে কি বলছিলা? ভাই একটু ভিডিও করেন 1 মিনিট, আমি একটা কথা, আমি তাকে এই সমাধান দিচ্ছি। একটা ইমরুল আমার একটা সাইড, কিন্তু এই সমাধান সে দেয় না। আমার কাগজপত্র কিন্তু আমি 2 মাস ধরে করতেছি যে ভাই আমার কাগজপত্র যে নকলটা আছে, আমার একটু দয়া বুঝায় দাও, দেয় না। বুঝাই কেন লাগা, কে বুঝাই দিব কি? বুঝাই কি কে চালাই আমার কাছে রইছে, এটা তো বুঝার কিছু নাই। কাগজপত্র বুঝাই দিলে তুই তালা খুলে দে, তালা কেন? এই শুনেন, এই বুঝাই দিবেন, অনেক কিছু নিতে হয় ভাই, আদায় করে নিতে হয়। লিখিত দেখ, কারণ 3 তলা বলছিল, 3 তলা ফ্ল্যাট আমার, লিখিত দিয়ে দেখ, লিখিত দিতে সমস্যা কি? এখন দিবে না, বাচ্চা থাকতে ধরে 3 তলায় উঠতে দিবে না, আমি তো উঠার কথা বলতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি 3 তলা পরে নিবি, আমার পরে নেবেন। আচ্ছা চাইলে তো আমারও লিখিত চাল। আচ্ছা ঠিক আছে, 3 তলার ফ্ল্যাটে লিখিত কোনটা? আম্মা যতদিন বাইচা থাকবো, ঠিক আছে, আম্মা 3 তলায় থাকবো, এরপর 3 তলা যেমন 5 তলা 7 তলা আমার বোনের, 7 তলা পাই না করি নাই, 9 তলা যে 2টা আমার, নিচের দোকান আমার, এগুলো যেটা আছে এটা একটা লিখিত হোক। 3 তলা থাকবো, আমার আম্মা বলেন, আমার আম্মা এটা বলছি কিনা? 1 মিনিট, আরে আম্মা তো আমার খালি বললেই হবে। টাকা সবাই রাখতে বলেন, দরবারে আসি, হ্যাঁ প্রশাসন কাকি আমি কথাটা বুঝে ফেলছি। হ্যাঁ ভাই বুঝছে। এখন আপনি 3 তলায় এই কথা বলতে দে না, কথা বলতে দে, এখন দাস না, দিলেও দাস নাই, দিলেও দাস নাই। আরে বাবা দেন নাই আপনি, উনি বল হ্যাঁ 7টা দিয়ে কথা বলো। কতটুকু দিছি? 4.5 লাখ যেমন নাম্বার কি আছে আপনার? এই নাম্বার কল দিব। 1 লাখ টাকা নাও নাই? একটা বিষয় 1 লাখ টাকা এখানে তুমি নাও নাই? বিচার বাবু 1 লাখ টাকা নাও নাই? আমার এটা হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা নিচে তো বাবা শেয়ার করছে। হোয়াটসঅ্যাপ আছে তোমার? হোয়াটসঅ্যাপে কল দেন। আপনি ওই একটা ভালো প্রশ্ন, আচ্ছা এটা বাদ দে, আপনি দেখেন, আপনি এই আচ্ছা দাঁড়ান আন্টি শুনেন কি বলে। আপনি 3 তলায় আছেন, আপনি মরার আগে এই 3 তলা থেকে নামবেন। জি বাবুর জি, আমি আপনাকে আপনি এই জন্য ভিডিও কলে আসতে বলছিলাম কি কারণে, যে হয়তো দেখেন আমাদের প্রশাসন নিয়ে আসছে একটা কাজে, এই কারণে। পরে বাবু কি ওই 3 তলাটা পাইলো না? বাবুরে আপনি ওই সিটার বাবু যেটা কইতাছে, তোমার যেই অংশটা আমাকে 3 জনের যে মালিক, এটা 7 তলায় দিবেন, 8 তলায় দিবেন, 10 তলায় দিবেন, তোর একটা তর্ক প্রেক্ষিতে দেন। তাহলে আমি ডিপেন্ড করতে একটা নাম্বার দিছিলাম। দুইবার বাবা ওগুলো তো অন্য বিষয়। এটা হ্যার কাছে আমার টাকাটা, এই যে এটা সবাই জানে, কয়েকদিন আগে যে টাকাটা আমি তারে দিছি 1,80,000 টাকা, 30,000 টাকা একজন আনছিলাম, ধারে নিয়েছি 1,50,000 টাকা। বলুক যে এই টাকাটা আমি পাই না, এই টাকাটা সে আমার কবে বলো যে সাইনিং মানির টাকাটা তুমি আমার দিছো? সাইনিং মানির টাকা সে ওইখান থেকে টাকা জানি না রইছে, নিয়ে গেছে খরচ করছি। আচ্ছা বাবা দেওয়া নেওয়ার এই দাঁড়ান, দেওয়া নেওয়ার বিষয়টা এটা আমরা একটু অফ থাকি, এটা কারণ এটা নিয়ে হিসাব করলে আরো লম্বা হবে। না না এটা তো দিনের টাকা, এটা তো কষ্টের টাকা। সমাধান হোক, যেটা হয়েছে 15,000 টাকা, 15,000 টাকা দিব, সমাধান এটা ওনার কাছে। স্যার আপনি এদিকে যান কেন? মা, ছেলে, সন্তান, বাবা, পিতা, না না এটা দেখেন, অনেক কাহিনী থাকবে, কাহিনী
স্বামী সব বাদ উনি ওনার স্বামীর দোয়ানি সম্পত্তি পাবে সেই দোয়ানি পিছনে কি কি আছে এগুলো সব শেষ ওনার স্বামীর দোয়ানি সম্পত্তি পাবে ছেলের দরকার নাই মেয়ের দরকার নাই দোয়ানি সম্পত্তি বুঝে এগুলো 3 তলা পাবে কিনা সেইটা আপনি বলেন ওনা মানলে মানবে না মানলে যেটা আমরা সেটা যাবে মায়ের ফ্ল্যাট সে পাবে পাবে মানতে হবে আইনের ঊর্ধ্বে কেউ ফ্ল্যাট পাবেন একটা প্রস্তাবটা মোটামুটি মানছেও আমরা একটু অগত হলে তো চলে গেছি কাকি কাকি ফ্ল্যাটে থাকুক সিজার নেমে যাবে উনি নিজেই স্বীকার করছে বাবু 15,000 টাকা দিবে স্বীকার করছে এইখানে থেকে এই জায়গাটায় বাবুর একটা দাবি যে মা তুমি আমি এই 15,000 টাকা দিয়ে দিচ্ছি তুমি আমাকে লিখিত আকারে দাও কারণ তুমি কালকে মরে গেলে আমরা 3 ভাই বোন এই স্থাপনা নিয়ে যদি আবার ঝগড়া করি তাহলে তুমি এটা বাইচা থাকতেই পারো ওই যেহেতু বন্টন নামা হয় না আরে ভাই কথাটা শেষ করতে দেন কথাটা শেষ করতে দেন কাকি থাকা অবস্থায় দোকানটা অ্যাকচুয়ালি রিবা ছাড়ছে কিনা এটা ওই ফাইনাল পেয়ে গেল যে একটু থাকতে পারে যেটা বললেন আছে কাকি 2 আনিতে পুরাটা ফ্ল্যাট নেই ওইটা দিয়ে গেল ভাই বোনের 3 এটা থাকতেছে কাকি মরে গেলে 3 তলার ফ্ল্যাটটা কে পাবে রিবা কয়টা ফ্ল্যাট পাইল বাবু সিজার কি পাইল এটা যদি সুষ্ঠু একটা সমাধানে এসে পড়ে একটা 300 টাকার স্টেটমেন্ট বাবু মনে হয় ওইটাই চাইতেছে রাইট ইভেন আপনি এখানে ওইটাও লিখিত করেন যে 10 তলার যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটটা আমি এখনো বলতেছি 10 তলার যে ফ্ল্যাটটা আছে আমার তো পুরো ফ্ল্যাট পাই না আমি চলবো ওই ফ্ল্যাট সহ আমি বলি আর তলাতে 15,000 দিতে চাই এক মিনিট না এটা আমি কইছি এটা দিতে চাই না দিতে চাই না সোল ভাই 15,000 সমাধান এখানে করে দিছে আচ্ছা ঠিক আছে 10 তলার যে ফ্ল্যাটটা আছে যাতে পরবর্তীতে আমাদের তো ভাই 20,000 যাতে আমি আমার বোন না বলতে পারি যদি আপনারা না বলেন আমরা কিভাবে ওইটা আমরা লিখে দিই 10 তলার ফ্ল্যাট ভাইয়া পাবে না ভাইয়া দুটো মেয়ে ছেলে আছে বাচ্চা আছে ওই দুজন পাবে আপনার চাই দিয়েছে 3 তলা ফ্ল্যাট ছাড়তে হবে 10 তলা ফ্ল্যাট আপনি দেবেন হ্যাঁ 10 তলা ফ্ল্যাট আমাদের অংশ দরকার নেই 10 তলা ফ্ল্যাট ওইটা তার মাকে দিয়ে দেবে বাচ্চা থাকে এবং তার মা এটা কার্যকর দিয়ে যাবে মানে কাকি চাচ্ছিল 3 তলার ফ্ল্যাটটা নিচে দিতে যদি ওই তালা না খুলে ওই ফ্ল্যাট যদি সে ভাড়া না দিতে পারে আর এই ফ্ল্যাট ভাড়া না দিতে পারে তাহলে কিন্তু তারই ফ্ল্যাট খুলে দিব হ্যাঁ দুই দিন পর মানবো 2 দিন পর আরেকটা যাবো তাহলে তুমি দিতে পারবো যে ভাই এই যে বিচার হয়েছে এই যে লিখিত আছে আমি এটাই চাইতেছি আপনি কি বলছেন আমি তো 15 দিন আমি তো লিখতে চাইছি কাকি মরা স্বীকার করে না আমি ভাই বোন জানি এটা নিয়ে কোনো ক্যাচ এবার তার মনটা ভালো শুনেন না আমার 20,000 টাকা দোকান নিতে আসলে আমার 20,000 টাকা নিজে হইছে রাখো আমার 500 টাকা দিতে হবে এটা কয়েকদিন আগে টাকা দিতে বলছি 3 তলা পাইবা আর কাকি যে 3 তলাটা পাইবো 2 আনি হিসাবে 10.5 তলা দিয়ে তুমি এবার কাকি জানি খুঁজছি রিবারে দাও এইটা ওনার ব্যাপার উনি কাকে দেন সেটা বলুন সাপোর্ট দিতে হ্যাঁ সেটা এলো তো সাপোর্ট দিতে এখন কাকির আরেকটা দাবি উঠে আসছে 15 জায়গায় 20 আমি বলি আমার কথা শুনো 15 জায়গায় 20 কাকিরে তুমি 20 দিও না তুমি দিবা 17 রিবা দিব বাবু দিব 1 10,000 দিন না না একটা করে দিতে পারবো আরে না আমার কিছু নাই ওই 10,000 দিন কথা কইছি না আমি কথা কি আছে বললাম তো 15,000 সবাই মানছে না তো কথা না 17,000 আরে না 17,000 না তুই বয় না কথা বারবার উঠে গেলে তুই 2-1,000 টাকার লাগে হ্যাঁ ভাই আমার ইনকাম নাই 2,000 না আমার 4টা বাচ্চা আছে আমার 40,000 থেকে 50,000 আরে না ভাই এই ভাই আমি সব ভাইবা চিন্তায় কথাগুলো বলছি আর দুইটা ফ্ল্যাট যদি এইভাবে ভাড়া দেয় সে 15,000 দিয়ে চলতে পারবে ইজিলি তারপরে 24,000 টাকা উনি চলতে পারবো না তাহলে কেন আমরা 30-40,000 টাকা দিয়ে চলতে পারবো কেমনে 24,000 না না দুই রুমে ভাড়া কত পাইবো দুই রুমে 9,000 উপরে 15,000 আচ্ছা এই কথা ফিনিশিং আইসা গেছে এটাই আপনি লিখিত চাইছেন না লিখিতে পারবে লিখিত উনি দিবে না না আরেকটা কথা আছে বলেন সেটা হলো কি শুনেন আমার মা বিগত কিছু টাকা তাকে দিছে কথা বলতে অল্প কিছু দিন আগে এটা লোন হিসাবে দিছিল তার ব্যবসার কারণে গেল এটা লোন এটা তাকে দিয়ে দেওয়া উচিত এই ঝগড়ার জন্য তাকে আটকায় রাখা উচিত কথা বলছে 1 নম্বর 2 নম্বর হলো কি এই 3-4-5 মাসে কিন্তু এই যে আমাদের এই ঝগড়ার কারণে সে কোনো টাকা পয়সা পায় দেখা গেছে কি উনার কাছ থেকে 5,000
আলাপ করছে ওনার কাছে এই টাকাগুলো কিন্তু তার দিতে হবে। এই দাঁড়াও, কথা কইতে দাও আমারে। বলতেছে তো রে বাবা, এই টাকাগুলো তাকে দেওয়া উচিত, নাহলে সে ঋণ হয়ে থাকবে। আর সে ঋণ হয়ে থাকা মানে আমরা ঋণ হয়ে অনুরোধ থাকা। করি বিনীতভাবে দিয়ে দেন ভাই, কমবে না, এই মাকে দিলে কমবে না। জিনিসগুলো দিয়ে দেয়, এগুলো কিন্তু সামান্য বিষয়। ভাই সমন্বয় করে হ্যাঁ ধরন করে দিলাম। শোনেন এই আমারটা দিই। আরে ওই সব সম্পদ দিয়া লাইছে, আর কি চাস তুই? এই সামান্য কয় টাকা দিয়া দে। ভাবি, এই ভাবি আপনি একটু বুঝান, আপনি একটু বুঝান। তো রাগ আছে, আমার টাকাও আগেও বলছে দিয়ে দিবে। আপনি পারবেন, আপনি পারবেন। টেস্ট করছি। আর কোনো কথা বলবেন না, আর কোনো কথাই নেই। লিখিত তাকে ধরন করে আর আমিও খাওয়াইতে পারি না, কেন শুনবেন? আমি নিজেও না খেয়ে থাকি, আমি এই কারণে খাওয়াইতে পারি না। আমিও 3-4 দিন না খেয়ে থাকি। আমার বাচ্চা একটা লিখিত সুন্দরভাবে বুঝা 5 দিনের জায়গায় 10 দিন লাগুক। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলবো, আমাদের বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। বাংলাদেশ পুলিশের অক্লান্ত প্রচেষ্টায়, আমাদের ডিসি ওয়ারি মহোদয়, আমাদের বাংলাদেশ আইনশৃঙ্খলা কেন্দ্রের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের একজন প্রতিবেশী ভাই আছেন, ভাইয়ের নামটা কি? জাহিদ আছেন। জাহিদ ভাই অত্যন্ত মানবিক এবং জ্ঞানী একজন মানুষ। উনি এবং এই যে বড় ভাই আছে এখানে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিষয়টা শেষ করতে পেরেছি। মা 3 তলার যে ফ্ল্যাটটি আছে, এই ফ্ল্যাটে মা থাকবেন। ফ্ল্যাটটি বাবু ভাইয়েরা যে 2টা রুম আছে খালি করে দিবেন, এইটার ভাড়া মা নেবেন। আর হচ্ছে উনি মারা যাওয়ার পরে এই 3 তলার ফ্ল্যাটটি এই যে বাবু ভাই পাবেন, এটা মা লিখিত দিবেন। আগামী 5 দিনের ভিতরে আমরা এটা সমন্বয় করে টাইম করে এটা লিখিত দিয়ে দিবেন। আর হচ্ছে 10 তলার যে ফ্ল্যাটটি, এটার পরিবর্তে মা যে 10 তলায় একটি ফ্ল্যাট মা পাচ্ছেন, সেই ফ্ল্যাটটি মা সিদ্ধান্ত করবেন মা কাকে দিবেন। কিন্তু আমরা বলেছি মানবিক দিক দিয়ে, যেহেতু বড় ভাই উনি ভালো মানুষ, লুজার, অনেক টাকা লুজার, কিচ্ছু নেই ওনার, মাকে আমরা রিকোয়েস্ট করব ওই ফ্ল্যাটটি আপনি বড় ভাইয়ের ছেলে মেয়েদেরকে দিয়ে দিন। আর 15,000 টাকা আপনি মাসে পাবেন, আপনি অ্যাকাউন্টে দিয়ে দিবেন। কেউ কারো কাছে নতুন করে যে কোনো দাঙ্গা হাঙ্গামার প্রয়োজন নাই। আর আপনারা প্লিজ মাকে কোনো ধরনের ডিস্টার্ব করবেন না ভাই, কষ্ট দিবেন না। হ্যাঁ, যদি কষ্ট দেন তাহলে আমরা খুব কঠিন ব্যবস্থা নেব এই ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টি শেষ করতে পেরেছি অন ক্যামেরাতে, যেটা এভিডেন্স অনুযায়ী থাকবে। এই বলে আমি আপাতত বিদায় নিচ্ছি। আপনি কি মা সন্তুষ্ট এইভাবে? সন্তুষ্ট। আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। ভাই একটু আমাদের দিকে চাইয়া মার প্রতি ঠিক আছে। এবং আমাদের সাথে আমাদের নেসার ভাই, আনাস ভাই, আতাউর ভাই অনেক কষ্ট করেছেন, ওনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। একটু মাফ করে দেন। শোনেন, একটু ওর মাথায় একটু হাত দিয়ে দেন, একটু হাত দিয়ে দেন, মাথায় একটু হাত দিয়ে দেন, হাত দিয়ে দেন, মাফ করে দেন। আচ্ছা, আপনি আমার নাম্বার তো আছে, স্টাম্প টেস্টাম্প রেডি করে আমি আবার আসবো। স্টাম্প লেখার আগে একটু ফোন দিয়ে জানাই দেন। আপনি থাকেন, আপনি লেখা যখন হবে আপনি থাকবেন, আপনি সব রেডি করবেন। ফাইনাল স্টেজে জাস্ট সাইনের মধ্যে আমি সাক্ষী হিসাবে থেকে যাব আমার সংস্থা। হ্যাঁ, আপনার নাম্বার 017 জাহিদ ভাই, এই বাড়ি আপনার? অনেক মিথ্যা কথা বলছে, মারে অনেক অপমান আপনি কি অসন্তুষ্ট হচ্ছেন মা? কিছু পেতে গেলে একটু কম বেশ করা লাগে। হ্যাঁ, এই জন্য আমরা করে দিচ্ছি। মনে কষ্ট নিয়েন না। আমি আজকে আমরা আছি তো, আমরা আছি। দেখবা যে সব ঠিক হয়ে গেছে এক সময়। একটা জিনিস এলাকা অনেক মানুষ কয় যে এইরকম কর্মঠ মহিলা এই এলাকায় নাই। এই যে এই বাড়িটা নিয়ে আমি 6টা ফ্ল্যাট পাইছে। 20 জনের সাথে এই বাড়িটা বিশাল অবদান হলো একেবারে আম্মা, নাহলে এটা কেউ পাইতো না। একেবারে সত্য কথা। যা কথা হয়েছে আর বাইরে কেউ যাবেন না, ঠিক আছে? আচ্ছা আসেন, আপনার কাছে আসেন। আপনি কবে ছাড়বেন? আমি আপনাকে বললাম না এই মাস শেষে আমি ছেড়ে দিব। তাহলে তারিখটা বলেন, তারিখটা বলেন। 1 তারিখের আগে তো আমি তুই আপনাকে কোথাও যেতে পারবেন না। আর কয়েকটা দিন 1 তারিখের আগে বলতেছি আপনি আরো 10 দিন পরে ছাড়েন, সেই তারিখটা বলেন যে এত তারিখে আমি চলে যাব। শুনেন, আমি একটু আগে বললাম আমার একটা জমি রেজিস্ট্রি হইতেছে দেশে, সেখানে টাকাটা হলে আমি একটা ব্যবসা বাণিজ্য দেবো, একটা বাসা নিব, আমার কিছুই নাই। আমি আগে আপনি 20 দিন পরে ছাড়েন, এটা ডেট বলেন। মানে ওইরকমই, মানে আমার ওই জমিটা বিক্রি হইব কয়েকদিন। বলতেছি কয়েকদিন তো আর কয়েক মাসও শেষ হবে না, এটা দিন বলেন যে আমি এত তারিখ চলে যাব। আমার ক্যামেরা ডিসেম্বরের 15-20 তারিখে চলে যাব। আপনি 15 তারিখও না, আরো 5 দিন, 20 তারিখ 20 বলছেন না, আরো 5 দিন বেশি দিলাম। দিয়ে দেন, সমস্যাটা কি? পুরো ডিসেম্বর দিলাম, বলেন কবে ছাড়বেন? ডিসেম্বর মাস শেষে চলে যাবেন। ডিসেম্বরের 31 তারিখ চলে যাবেন। আপনার মা কিন্তু আপনাদের করতেছে একটা ফ্ল্যাট দিয়ে দিতেছে। আচ্ছা, ডিসেম্বরের 30 তারিখ আপনি চলে যাবেন, কাকিরে ফ্রিডম দেন। বাবু ডিসেম্বরের 30 তারিখের মধ্যে ফ্ল্যাট খালি করে
দিবি, হ্যাঁ ফ্রিডম থাকুক, আমরা তোর কাগজ করে দিই। ওকে বাবা দাঁড়ান, কথা বলতে দেন। এই দাঁড়াও, ডিসেম্বরের 30 তারিখ আপনি বাসা ছেড়ে চলে যাবেন, ঠিক আছে? ডিসেম্বরের 30 তারিখ চলে যাবে উনি। এটা আমি চেয়ে নিলাম, আমি সময় চেয়ে নিলাম। আমি এখন রান্না করা কই খাই পাই না, এটা আমি ওই রুমে ভাড়া দিতে পারবো না। সে তো একটা বাসা খুঁজে বের করতে হবে। আপনি আমার সাথে কথা বলেন, ওনার সাথে বড় দোকানে ডিসেম্বরের 30 তারিখ উনি চলে যাবে, এটা ফাইনাল। জানুয়ারি থেকে ভাড়াটি উঠাইবেন, ঠিক আছে? ওই রুম ভাড়া দিয়ে দেবো। ওই রুম ভাড়া দাও, আর এই রুমও তুমি দাও, ভাড়া দাও, চলে যান ডিসেম্বরে ভাড়া দিয়ে দিবেন। দুটোটাই ভাড়া দিয়ে দিবেন। আসুন টাকা দেয় না ভাই, এটা নোটারি করলে বেস্ট হবে, কোর্টে সাবমিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটা আপনি আপনি একটু সহযোগিতা করেন। হ্যাঁ আপনি, আমি এসে সাইন করে, আমি সাক্ষী হিসেবে সাইন করে দিব না, তাহলে আর কেউ আর ছুটতে পারবে না। ওকে ভাই। হ্যাঁ সবাই তো সব কিছু করলে দিবা, কিন্তু দোকানের পাশ ওই কিন্তু এর দিকে বঞ্চিত করা যাইব না। না না, এটা পরবর্তীতে পরবর্তী করবো না, হ্যাঁ তখন এই জিনিসটা খেয়াল রাখবে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? বোন তো এটাও বঞ্চিত করা দিবা তো, এটাও পার্ট, অনেক পয়সা আছে। আমি ওই যে ভাইয়ের সাথে কথা বলবো, সবকিছু স্ট্যাম্প রেডি করে ওই দিন আমি থেকে লিখিত করে দিয়ে যাবো, ঠিক আছে? ভালো থাকে। আর যেটা বলছি কথা ওইভাবে না, ঠিক আছে ভাই, ঠিক আছে।